ওকে, তো গুড ইভিনিং সবাইকে। এই তো আছি ভালো, সবাই ভালো আছো তোমরা সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তো বেশ দুই একদিন সময় কাটালা। আর পড়াশোনা কেমন চলছে বলো সবার? পড়াশোনা কি হচ্ছে? স্যার ভালো। হুম, জি স্যার। চলছে। আচ্ছা, ভেরি গুড। জি। তো আমরা গত ক্লাস পর্যন্ত ভলপনিটা পড়েছিলাম। গত ক্লাস পর্যন্ত আমরা ভলপনি শেষ করে তারপরে টম জোন্সও একটু সামাইটা পড়েছিলাম, তাই না? জি টম স্যার। জোন্সের সামাই, তো ভলপনির কোশ্চেন আনসারগুলো শেয়ার করেছি। আর তোমাদের একটু বলেছিলাম ডাসেস অফ মালফির আগের রেকর্ড ক্লাস এবং পিডিএফ ফাইলটাগুলো দিয়েছি। কোশ্চেন আনসারও মনে হয় ব্রিফ শর্ট দেওয়া হয়েছে, ওগুলো একটু দেখে নিবা। তো আজকে আমাদের পড়ার কথা ছিল হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস, তাই না? শেক্সপিয়ারের ক্রিটিসিজম থেকে, তাহলে আমাদের এটা চারটা পড়া হবে। তো সবার কাছে কি বইটই আছে এটার? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ওটা আমরা জি একটু শুরু স্যার। করি সময় নষ্ট না করে। আমরা একটু শুরু করি। উম, লিঙ্গুইস্টিকের চ্যাপ্টারটা চেঞ্জ করে দিয়েন ক্লাসের হ্যাঁ, শেষে। আজকে ওটা চেঞ্জ করে দিতে হবে। হুম হুম। আচ্ছা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি বেশ কিছু চ্যাপ্টার আছে এখানে। এটা সবার কাছে তো বই আছে নাকি? জি স্যার। আচ্ছা, তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস এর নাম কি আমরা শুনেছি? শুনেছি। শুনছিলাম এটা। আচ্ছা, জি জি স্যার। স্যার। এটা হিস্ট্রিতে। হ্যাঁ, হিস্ট্রিতে আমরা শুনেছিলাম। কার লেখা এটা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম মজুদ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং সাথে এসটি কোল্ডিজও ছিলেন। দুইজন মিলে এটা লিখেছেন এবং এটা পাবলিকেশনের মাধ্যমে আমরা জানি কোন এজ শুরু হয়েছিল। রোমান্টিক পিরিয়ড। হ্যাঁ, রোমান্টিক এজ শুরু হয়েছিল, তাই না? 1798-এ। তো এই হচ্ছে সেটা, এটার বেসিক বিষয়টা একটু জানবা ব্রিফ কোশ্চেনের জন্য। দেখো, ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল বার্ডস পুরো নামটা। স্যার এটা কোন বইয়ের? ডক্টর সেন। সেটা তো বলতে পারবো না গো, এটা কোন বইয়ের। তবে টেক্সট তো একই হওয়ার কথা। ঠিক আছে, তো যে টেক্সটটা খেয়াল করো একই রকম হবে। হ্যাঁ, সেটা তোমার রামজি হোক সেন হোক, আমি তো যেহেতু শুধু ওই অংশটুকু ছবি তুলেছি, মানে আমি তো বলতে পারছি না কোনটার। যার সাথে মিলবে একটু দেখো, যদি তোমার সাথে মিলে পেজ নম্বরের সাথে বা ইয়াতে মিলে কিনা। এটা হচ্ছে চ্যাপ্টার 2 তে আছে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালেন্স। মিলছে? কারো কারো মিলছে না কারো মেলেনি? হুম। সবার কি ঠিক আছে বই? স্যার এটা সেনের বই। এটা সেনের বই? আচ্ছা, কত পেজ? পেজ দেখো ওই প্রথম দিকে আছে, 5 নম্বর পেজ। 25 পৃষ্ঠা মনে হয়। এখন দেখো, এটা আমার পুরনো বই হতে পারে, কারণ এটা আমার সময়ের বই তো। না কোন সময় দেখো একটু দাগানো টাগানো আছে, এখন জানি না তোমাদের সাথে এখন পেজে মিলবে কিনা। তো সমস্যা নেই, এটা একটু একই জিনিস, টেক্সটটা যেহেতু একই, আমরা টেক্সটটা করবো। তার আগে ইন্ট্রোডাকশনটুকু একটু জাস্ট সিম্পলি দেওয়া আছে, এটা আমরা একটু দেখে নিই। তো দেখো, এখানে আমরা বেশি কিছু দেখবো না, এটা শুধু দেখবো এটা পাবলিকেশন হয়েছিল হচ্ছে, দেখো, ব্যালেন্স ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন 1798। এবং ওয়ার্ডসওয়ার্থের একটা ডেফিনেশন আছে পোয়েট্রির, পোয়েট্রির ডেফিনেশন আছে, আমরা কি সেটা জানি? It's a spontaneous overflow of powerful feelings. হ্যাঁ, তাহলে সেইটার উপর ডিপেন্ড করে তিনি এটা লিখেছেন। হ্যাঁ, দেখো, উইথ ইটস এমফাসাইজ অন ইমাজিনেশন, স্পন্টেনিটি, ফিলিং অ্যান্ড সিম্পলিসিটি। যে পোয়েট্রি মানেই হচ্ছে কোনো রকমের টেকনিক্যাল বিষয়গুলো ভাবতে গিয়ে আমার যে সিম্পলিসিটি নষ্ট হবে, স্পন্টেনিটি নষ্ট হবে, তাহলে সেটা পয়েম হতে পারে না। যেটা নিও ক্লাসিক্যালের, হ্যাঁ, ঠিক বিপরীত। আমরা হিস্ট্রিতে যেটা পড়েছিলাম
নিওক্লাসিক্যালের যে সকল আইডিয়ালগুলো সেগুলোর বিপরীতে রোমান্টিক আইডিয়ালগুলো মিলিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া একটা জিনিস বলা হচ্ছে দেখো, the lyrical ballads published in 800 was accompanied by an elaborate preface। তাহলে 1798 তো পাবলিশ করা হয়, তার 2 বছর পরে আবার রিপাবলিশ করা হয় এবং সেখানে একটা প্রিফেস অ্যাড করা হয়, সেটা আরো এলাবোরেট। হ্যাঁ, তারপর দ্য প্রিফেস ওয়াজ ফার্দার এনলার্জ এন্ড ইট ওয়াজ অ্যাডেড টু দ্য এডিশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস ইন 1802। মানে কয়েকবার মোটামুটি এটাকে এডিট করা হয়েছে। তারপর like Wordsworth wrote a new preface in 1815 edition of the lyrical ballads and this is known as essay supplementary to the preface 1815। মেইনলি এটা একটু খেয়াল রাখতে হবে, 1798 এটাতে ব্রিফ কোশ্চেন হিসাবে মেইনলি আসে। তো যাই হোক, তো এখানে তিনি যে বিষয়টা বলতে চেয়েছেন সেটা হলো পোয়েট্রি এর ফিচার কেমন হতে হবে, পোয়েট্রি ল্যাঙ্গুয়েজ কেমন হতে হবে, পোয়েট্রির মানে টার্গেটেড যে টপিকগুলো সেগুলো কি হতে হবে। তাহলে দেখো ওয়ার্ডসওয়ার্থ পারপাস কি ছিল এটা। ওয়ার্ডসওয়ার্থ পারপাস ওয়াজ টু ক্রিয়েট পাবলিক টেস্ট ফর হিজ পোয়েট্রি বাই রাইটিং প্রিফেস and he was considerably successful in putting forward the nature and characteristics of a new trend of poetry called the romantic poetry। হ্যাঁ, তার মেইন উদ্দেশ্য ছিল একটা নতুন ধরনের পোয়েট্রির একটা নতুন সংজ্ঞা দেওয়া, নতুন ধরনের ভাষাগত ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করা, এবং রিপ্রেজেন্ট করার সময় তিনি যেমন দেখো নেচারকে কিন্তু তার যে রোমান্টিক এজের পূর্বে নেচারকে পোয়েট্রির থিম হিসাবে গ্রহণ করেছে এরকমটা খুব একটা দেখা যায় না। হ্যাঁ, আমরা এলিজাবেথের এজে যদিও কিছু পাই, কিন্তু তারপরেও এতটা না যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে রোমান্টিক এজে এসে। কারণ নেচার বিকেম ওয়ান অফ দ্য সিগনিফিক্যান্ট টপিক অফ লিটারেচার আর পোয়েট্রি ইন রোমান্টিক এজ। কারণ আমরা যে 5-7 জন কবির নাম পাই, হ্যাঁ, সবাই কিন্তু দেখবা যে নেচারকে একটা বড় উৎস হিসাবে, ইন্সপিরেশন হিসাবে যেমন দেখেছে, তেমনি ন্যাচারাল অবজেক্টগুলোকে নিয়ে তারা কবিতা লিখেছে। হ্যাঁ, তুমি জন কিটস বলো, শেলি বলো, শেলির যেমন ন্যাচারাল অবজেক্ট কি ছিল, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, তাই না? তারপর হচ্ছে স্কাইলার্ক, আমরা তো পড়েছি স্কাইলার্ক সেকেন্ড ইয়ারে নাকি। যদি আমরা জন কিটস দেখি তাহলে আমরা সেখানে কি পাবো, ওড টু নাইটিঙ্গেল পাবো, ওড টু অটাম পাবো, তাই না? এগুলো কি হচ্ছে, দেখা যাচ্ছে নেচারকে নিয়ে লেখা। তারপরে ওয়ার্ডসওয়ার্থের কথা তো বলাই যাবে না, আমরা সেকেন্ড ইয়ারে যা পড়েছি তাতে তো সবগুলো ন্যাচারাল অবজেক্ট নিয়ে। ঠিক একইভাবে যদি আমরা এসটি কোল্ডিস দেখি, তিনি অবশ্য ন্যাচারালকে সুপারন্যাচারাল হিসাবে তুলে ধরেছেন। ন্যাচারাল মানে কোনো বিষয়কে তিনি সুপারন্যাচারাল এলিমেন্ট হিসাবে দেখিয়েছেন, এটাকে একটা বিষয় রয়েছে। এছাড়া যদি আমরা বাইরনকে দেখি, সেখানেও আমরা দেখবো যে মানুষের জন জোয়ান তো আমরা শুধু পড়েছি, সেখানে দেখা যাচ্ছে যে মানুষের মনের সাথে নেচারের একটা বিষয় রয়েছে, যেটা ডন জুয়ানের ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে দেখানো হয়েছে। যে ডন জুয়ান যখন তোমার জুলিয়ার প্রেমে পড়লো, তাই তো, ফলেন ইন লাভ উইথ জুলিয়া, তখন কিন্তু সে তার আবেগটাকে বুঝতে পারছিল না, তাই সে নেচারের মধ্যে সময় কাটিয়েছে, বনে বাজারে ঘুরে বেরিয়েছে, না, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড হিম, তার ভিতরে কি ঘটছে সেগুলোকে একটু বোঝার সাথে। তো নেচার হ্যাজ বিন আ গ্রেট সোর্স অ্যান্ড টপিক অফ লিটারেচার, স্পেশালি অফ পোয়েট্রি ইন রোমান্টিক এজ। এবং এক্ষেত্রে ভাষা কেমন হতে হবে, তারপরে এলিমেন্টগুলো কি কি হতে হবে, সেগুলো নিয়ে মেনলি কথা বলেছেন। এবং এই প্রিফেসটা কোনটা দেখো, 1798 সালে প্রকাশিত হয়, 1800 সালে একটা প্রিফেস লেখা হয়, তারপরে আবার 1802 সালে লেখা হয়। তাহলে আমরা যেটা পড়ছি সেটা কোন সালের বলো? দেখো, in fact, the preface 1802 is most studied, দেখো, most commonly studied today। তো আমরা সেই 1802 তে যে প্রিফেসটা তিনি উপস্থাপন করেছিলেন সেটা মেইনলি আমরা পড়বো। 1798 এ যেটা প্রকাশ করা হয়েছিল প্রথম, সেটা না। তো এখন আমরা একটু পড়াটা শুরু করি। দেখো এখানে মোটামুটি পয়েন্ট আকারে দেওয়া আছে বিষয়গুলোকে। The first volume of these poems has already been submitted to general perusal। perusal মানে বুঝো তো? What is perusal? perusal মানে বুঝো? না স্যার। perusal মানে হচ্ছে পড়া। জেনারেল perusal মানে সকল সাধারণ বা সকল মানুষের পড়ার উদ্দেশ্যে, ঠিক আছে? তো perusal মানে দেখো, the action of reading or examining something, পড়া। বিশেষ করে স্ক্রুটিনাইজ অর্থে বোঝায়, কিন্তু এখানে পড়ার কথা বোঝাচ্ছে, মানে পড়ে বোঝা।
তাহলে দ্য ফার্স্ট ভলিউম অফ দিস পয়েন্টস, মানে কোনো এক, যেহেতু এটা রিপিটেড প্রিফেস অলরেডি 2বার লেখা হয়েছে, তার জন্য তিনি প্রথমে এভাবে শুরু করেছেন। ফার্স্ট ভলিউম মানে তিনি যে কবিতাগুলো লিখেছেন তার যে ফার্স্ট ভলিউম সেটা অলরেডি পড়তেছে, ঠিক আছে? তো পড়ার পর জনগণ কি বলছে না বলছে তার উপর ভিত্তি করে তিনি এই বিষয়গুলো লিখেছেন। দেখো, ইট ওয়াজ পাবলিশড অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট, তাহলে প্রথম যে ভলিউমটা সেটা লেখা হয়েছিল কি কিসের উদ্দেশ্যে বলো? উদ্দেশ্য কি ছিল? একটা এক্সপেরিমেন্ট Experimental. করা, যে মানুষ কিভাবে গ্রহণ করে দেখি, হ্যাঁ। হুইচ আই হোপড মাইট বি অফ সাম ইউজ টু অ্যাসার্টেন হাউ ফার, হ্যাঁ, যে যে ভলিউমটা হয়তো আমরা আশা করেছিলাম যে একটা, মানে কি বলবো, একটা ইউজ হয়ে যাবে কিসের উদ্দেশ্যে? টু অ্যাসার্টেন, নিশ্চিত করার জন্য, হাউ ফার বাই ফিটিং টু ম্যাটেরিয়াল অ্যারেঞ্জমেন্ট আ সিলেকশন অফ দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন, হ্যাঁ। দেখো তার উদ্দেশ্য কি ছিল, দেখো, রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন ইন আ স্টেট অফ ভিভিড সেন্সেশন, হ্যাঁ। তাহলে তার উদ্দেশ্য ছিল যে বাই ফিটিং টু মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট আর সিলেকশন অফ দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন ইন আ স্টেট অফ ভিভিড সেন্সেশন, হ্যাঁ। তারপরে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন মানে কি? আমি যে ভাষায় কথা বলতেছি তোমাদের সাথে, এটা কি আমার রিয়েল ল্যাঙ্গুয়েজ বলো? নাকি আমি যখন আমার No, sir. বাবা দাদার সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলবো, তখন সেটা আমার রিয়েল ল্যাঙ্গুয়েজ? কোনটা? তো বাবা দাদার সাথে যখন বলবেন ওটা নিয়ে। গ্রামের আমার পরিচিত বন্ধু বান্ধবদের সাথে কথা বলবো, তখন যে ভাষায় কথা বলবো ওটা হচ্ছে আমার রিয়েল ল্যাঙ্গুয়েজ। আর এই রিয়েল ল্যাঙ্গুয়েজগুলোকে মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিভাবে কবিতায় উপস্থাপন করে আমরা আমাদের যে সেন্সেশনগুলো রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো, সেটা নিশ্চিত করার জন্য, অ্যাসার্টেন নিশ্চিত করার জন্য তিনি এটা প্রথম, দ্যাট সর্ট অফ প্লেজার অ্যান্ড কোয়ান্টিটি অফ প্লেজার মে বি ইম্পার্টেড, হ্যাঁ, যে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ যদি আমরা কবিতাতে ব্যবহার করে থাকি তাহলে কি ধরনের, হোয়াট সর্ট অফ, মানে দ্যাট সর্ট অফ প্লেজার অ্যান্ড কোয়ান্টিটি অফ প্লেজার, মানে আমি কি ধরনের প্লেজার পাবো এবং কত পরিমাণ প্লেজার আমরা ইম্পার্ট করতে পারি এই ভাষার মাধ্যম দিয়ে, সেটাই আমার দেখার উদ্দেশ্য ছিল। হুইচ আ পয়েট মে রেশনালি এন্ডেভার টু ইম্পার্ট, তাহলে একজন কবি যে পরিমাণ প্লেজার দেওয়ার চেষ্টা করে, রেশনালি এন্ডেভার মানে কি চেষ্টা করে, ইম্পার্ট মানে আরোপ করতে বা প্রদান করতে, তাহলে একজন পয়েট যে পরিমাণ প্লেজার দিতে আসলে চাই, তো আমি মানুষের এই রিয়েল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে মেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে মানে কবিতা লিখে আমিও বুঝতে চেয়েছিলাম যে এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই প্লেজার এবং সেই পরিমাণ প্লেজার আসলে দেওয়া যায় কিনা, সেইটা এক্সপেরিমেন্ট করাই ছিল আমার এই ফার্স্ট ভলিউম অফ পয়েন্টসের পারপাস। কথা বুঝতে পেরেছো? তাহলে কবিরা যে প্লেজার দিতে চায় সেই প্লেজার আমি আসলে আমার কমন পিপলদের ভাষা ইউজ করে দিতে পারছি কিনা বা পারবো কিনা বা কি পরিমাণ দিতে পারবো, সেটা অ্যাসার্টেন করাই ছিল আমার উদ্দেশ্য। কি কথা বুঝতে পারছো? স্যার ভাষাটা ইউজ করে মেন এখানে নাকি প্রকৃত যে ইচ্ছাটা মানে অনুভূতিটা ওইটাই প্রকাশ করার জন্য কথা বলতেছে নাকি শুধু ভাষাটা? হ্যালো, তুমি যে কথাটা বললা তাতে কি এখানে কি প্রমাণ পায় যে শুধু ভাষা মানে ব্যবহার করার জন্য তিনি এটা করছিলেন? না না না, ফার্স্টে আপনি স্যার বলতেছেন না যে আমরা তো দুইটা ভাষায় কথা বলি, যেমন একটা আমাদের নিজস্ব মানুষদের সাথে, তা ওই ভাষাতে মানুষ তো কেন ওইটা কথা বলবে? তুমি বলো, ওই মানুষটা কেন কথা বলবে বলো, কেন? মানে ভাষা কি সেপারেট করা যায়? তোমার আবেগের থেকে ভাষাকে সেপারেট করা যাবে? না স্যার, মানে ওইটা অভ্যস্ততা, ওইটা আমাদের পরিচিত দুজনদের সাথে আমাদের অভ্যস্ততা। অভ্যস্ততা বলতে কি কি বোঝায়? অভ্যস্ততা মানে কি আবেগ সেপারেট করা যাবে? না স্যার, তাহলে ভাষার সাথে তো অটোমেটিক আবেগটা চলে আসছে, তাহলে ওটাকে আলাদা করে বলার তো কিছু কোনো কারণ নেই, আছে কি বলো? না স্যার, তাহলে দুইটাই বুঝাইতেছে, হ্যাঁ, একটা আবেগটাও ভাষা, আবার ভাষা। ভাষা মানে কি ওই আবেগটাকে সরাসরি নিয়ে আসা, তা সেটাই তো বলতে চেয়েছে এখানে। ভাষা বলতে তো এমন না যে আমি ভাষাটাকে সেপারেট করে আবেগটাকে বাদ দিয়ে শুধু ভাষাটাকে প্রয়োগ করে দেখবো হয় কিনা। জি স্যার। এটা ভাষা আসা মানে তো অটোমেটিক ওটা চলে আসছে নাকি, নাকি তুমি আনতে পারবো অটোমেটিক বলো? তুমি কি ওই না ভাষা তোমার স্যারের সাথে ইউজ করতে পারবা? ওই আবেগ আসবে? না স্যার, হ্যাঁ, যে তুমি তোমার একটা ফর্মাল সিচুয়েশনে যাও, গিয়ে তুমি তোমার ভাইয়ের সাথে বা বাপের সাথে যেভাবে কথা বলো ওইভাবে গিয়ে তুমি কথা বলতে পারবা? আমি যেমন আমার বাবার সাথে যেভাবে তুই মুই করে কথা বলতে পারি, আবেগ দিয়ে কথা বলতে, আমি কি আমার শ্বশুরের সাথে পারবো? না স্যার। হ্যাঁ, তাহলে বা যদি আমি বলিও হয় শ্বশুর মাইন্ড করে বসবে কিনা বলো? জি স্যার। যদি না সেরকম সম্পর্কটা হয়। অতএব আমি যখন কাউকে তুই বলে কথা বলবো, তুমি বলে কথা বলবো, কোনটা কাছের মানুষকে বলা যায় সবচেয়ে? তুমি? না স্যার, তুই না, গেছে স্যার। আমার। তুই, তাহলে তুই এর সাথে আবেগটা অটোমেটিক চলে আসবে। এমন না যে তুই
আবেগটা বাদ দিয়ে তুই বলে ফেললাম, আবেগটা বাদ দিয়ে তুই বলা মানে মারামারি শুরু হয়ে যাবে রাস্তায়। তুমি যাকে তাকে তুই বলতে পারবা? বলো, রাস্তা দিয়ে যাচ্ছে তুমি একজনকে তুই তুই বললে হবে? হবে কি বলো? না স্যার এত বলবো। একদম বেয়াদব বলে মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো ওইরকম আর কি বিষয়টা। তো এখানে রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ মেন ইন আ স্টেট অফ ভিভিড সেন্সেশন, খেয়াল করো, ইন আ স্টেট অফ ভিভিড সেন্সেশন মানে কি, যে সেন্সেশনে মানুষ যে কথাটা বলে, আমি আমার বাবার সাথে কথা বলছি, আমি আমার মায়ের সাথে কথা বলছি, ওই সময় আমি যে সেন্সেশন ফিল করছি এবং সেন্সেশন ফিল করতে গিয়ে যে ভাষাটা ইউজ করছি সেটা আমার রিয়েল ল্যাঙ্গুয়েজ। আর ওই ভাষাটা আমি কবিতায় ব্যবহার করলে আমি কি পরিমাণ আনন্দ দিতে পারবো, যেটা কবিরা আগে থেকে চেষ্টা করে আসতেছে দেওয়ার জন্য। কবিরা অনেক আগে চেষ্টা করছে, কবিতার উদ্দেশ্য হলো কি এক ধরনের প্লেজার দেওয়া, নাকি শুধু কি প্লেজার দেওয়াই উদ্দেশ্য, নাকি টিচিংও আছে? না স্যার ডিলাইটফুল টিচিং। দুটাই, আমরা তো সেটা পড়েছি সিডনিতে। কিন্তু তারপরে এখানে প্লেজারের কথা বেশি আসতেছে, যে সর্ট অফ প্লেজার, কি ধরনের প্লেজার এবং কোয়ান্টিটি অফ প্লেজার এবং কতটুকু। আমি মানুষ তো খুব ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে নিও ক্লাসিক্যাল এজে, তা ওরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ফর্মাল স্টাইল ইউজ করেছে, সব কিছুই একদম টেকনিক্যাল আছে। তা ওরা কি সেই পরিমাণ প্লেজার দিতে পারছে, নাকি ওদের মতো প্লেজার কি আমি দিতে পারবো কিনা? তো আমার এই কমন ল্যাঙ্গুয়েজ ইউজ, যদি আমি কমন ল্যাঙ্গুয়েজ দিয়েই পারি, তাহলে আমার অত টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার কি উদ্দেশ্য পড়ে গেছে? এইটা হলো এক্সপেরিমেন্ট করা তার উদ্দেশ্য ছিল। এবং তার এক্সপেরিমেন্টটা কেমন হলো দেখি, কি কথা বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে দেখো, আই হ্যাড ফ্রম নট ভেরি ইনঅ্যাকুরেট এস্টিমেট। এবার বলছে দেখো, নট ইনঅ্যাকুরেট মানে কি? নেগেটিভ নেগেটিভ শব্দ দিয়ে কি নির্দেশ করে বলো তো? দুটাই যখন নেগেটিভ হয় পজিটিভ মানে অ্যাকুরেট। তখন পজিটিভ, মানে নট ভেরি ইনঅ্যাকুরেট তার মানে কি? অ্যাকুরেট। হ্যাঁ, অতএব আমি যে উদ্দেশ্যে যে রিসার্চটা করতে চেয়েছিলাম, তাই তো, যে এক্সপেরিমেন্টটা করতে চেয়েছিলাম এবং এক্সপেরিমেন্ট করার সময় আমি যে এস্টিমেটটা করেছিলাম যে কি ধরনের ইফেক্ট আসতে পারে, বলছে আই হ্যাড ফর্ম নট ভেরি ইনঅ্যাকুরেট এস্টিমেট অফ দ্য প্রবাবল ইফেক্ট অফ দিস পয়েন্টস। তাহলে আমার এই পয়েন্টগুলো কি ধরনের ইফেক্ট ফেলতে পারে, প্রবাবল মানে কি সম্ভাব্য, কি ইফেক্ট ফেলতে পারে তা আমি আগে আইডিয়া করেছিলাম। তো আমার আইডিয়াটা ইনঅ্যাকুরেট ছিল না। এস্টিমেট মানে কি আইডিয়া, পূর্ববর্তী, তাই না? পূর্ববর্তী একটা ধারণা যেটা করতে পারে, অথবা আমার এটা ইনঅ্যাকুরেট ছিল না। অতএব নট ভেরি ইনঅ্যাকুরেট মানে অ্যাকুরেট কিন্তু আবার ভেরি অ্যাকুরেট না। দেখো এটা কিন্তু খেয়াল করতে হবে, নট ভেরি অ্যাকুরেট মানে খুব অ্যাকুরেট ভুল হয়নি। কিন্তু আবার ভেরি অ্যাকুরেট না, মনে থাকবে তো? যদি বলি হি ইজ নট ভেরি গুড, তার মানে কি সে ব্যাড? বলো তো। না স্যার একটু কম গুড। হ্যাঁ, হি ইজ নট ভেরি গুড, সে খুব ভালো নয়, তার মানে ভালো কিন্তু খারাপ না। ব্যাপারটা এরকম, কথা ভাষার ভিতরে। তার মানে নট ভেরি ইনঅ্যাকুরেট এস্টিমেট, তার মানে ভেরি ইনঅ্যাকুরেট না, তার মানে কি অ্যাকুরেট অথবা কিছুটা ইনঅ্যাকুরেট থাকতে পারে, কিন্তু একদম ভেরি ইনঅ্যাকুরেট বলতে পারে না কেউ আমার আইডিয়াগুলোকে, যে আমি খুব ভুল আইডিয়া করেছি এমনটা না। তার মানে আমার এস্টিমেশনটা মোটামুটি ভালোই ছিল, যে আমি এমনটাই ভেবেছিলাম যে এমন একটা ইফেক্ট ফেলতে পারে। তো দেখি, আই ফ্ল্যাটার্ড মাইসেলফ দ্যাট, অতএব এই বলে আমি নিজেকে একটু বুঝিয়েছিলাম। ফ্ল্যাটার মানে কি? নিজেকে একটু সন্তুষ্টি দেওয়া, নাকি নিজে নিজে একটু তোষামোদ বোধ করা, মানে ভালো বোধ করা। তাহলে আই ফ্ল্যাটার্ড মাইসেলফ দ্যাট দে মানে কারা? হু শুড বি প্লিজড উইথ দেম, মানে যারা কবিতাগুলো পড়ে। এই দেম বলতে কাদের বোঝানো হচ্ছে? এই দে আর দেম বলতে কি, প্রোনাউন গুলোর সময় মিস করলে হবে না। দে বলতে বোঝাচ্ছে সেই মানুষগুলো যারা কি করেছে, কবিতাগুলো পড়েছে, পড়ার পর প্লিজড হয়েছে। এই দেম বলতে কিন্তু পয়েন্টগুলোকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে তারা যারা ওই কবিতাগুলো পড়ে সন্তুষ্ট হবে, উড রিড দেম উইথ মোর দ্যান কমন প্লেজার। অতএব তারা এই কবিতাগুলো পড়বে কমন প্লেজারের থেকে আরো বেশি প্লেজার দিয়ে। মানে কবিতা পড়ে তো একটা কমন প্লেজার মানুষ পায়, হ্যাঁ, কোয়ান্টিটি অফ প্লেজার পায়, কিন্তু কবির মনে হয়েছে আমার কবিতাগুলো পড়লে পারে মানুষেরা আরো বেশি প্লেজার পাবে। কথা বুঝতে পেরেছো? তার মানে যারা অন্তত আমার কবিতাগুলো পড়ে সন্তুষ্ট হয়েছে, তারা অন্তত যখন পড়েছে তখন কমন প্লেজারেরও বেশি প্লেজার তারা পাবে বা পেয়েছে বলে আমি মনে করেছিলাম। কথা বুঝতে পারছো? কথাগুলো একটু ক্লিয়ার হতে হবে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আই ওয়াজ ওয়েল অ্যাওয়ার, কিন্তু অন্যদিকে আমি এটা বেশ আগেই ভালো মতোই জানতে পেরেছিলাম বা সতর্ক ছিলাম যে যারা বাই দোজ হু শুড ডিসলাইক দেম, আর যারা এই কবিতাগুলো আবার অপছন্দ করবে, তারা আবার দে উড বি রেড উইথ মোর দ্যান কমন ডিসলাইক। তার মানে কবিতার প্রতি তো ডিসলাইক মানুষের থাকেই, কিন্তু তারা আমার কবিতাগুলো যেহেতু অলরেডি ডিসলাইক করেছে, তাদের ডিসলাইকটা হবে কমন ডিসলাইকের থেকেও বেশি ডিসলাইক। তার মানে যারা পছন্দ করবে তারা ভালো মতোই পছন্দ করবে, আর যারা পছন্দ করবে না তারা ভালো মতোই অপছন্দ করবে। ঠিক আছে তো? মানে একদম ফার ডিফারেন্স হবে
ঠিক আছে তো, আনন্দের দিক থেকেও আবার ডিসলাইকের দিক থেকেও। তার মানে যারা পড়ে মজা পাবে তারা তো মজা পাবেই, বেশি মজা পাবে। আর যারা এটা পছন্দ করবে না তারা এমনিতে কবিতা কমনলি যেভাবে ডিসলাইক করে তার থেকে আরো বেশি ডিসলাইক করবে। তার মানে দুটা গ্রুপ একদম এক্সট্রিম পর্যায়ে চলে যাবে, হয় একদম ভালো মতো পছন্দ করবে আর নয় একদম ভালো মতো ঘৃণা করবে। ঠিক আছে, এটা ছিল আমার এস্টিমেশন। তাহলে এস্টিমেশন কি ছিল? কবি এখন যদি প্রশ্ন থাকে যে হোয়াট ওয়াজ দ্য এস্টিমেশন অফ প্রবাবল ইফেক্ট অফ দ্য ফার্স্ট ভলিউম অফ পোয়েমস, তাহলে কি হবে? এই দুটার বিষয় বলতে হবে যে তিনি মনে করেছিলেন যে যারা পছন্দ করবে তারা ভালো মতোই পছন্দ করবে, নাকি কমন প্লেজার থেকেও আরো বেশি প্লেজার দিয়ে পড়বে, আর যারা ঘৃণা করবে তারা কমন ডিসলাইকের থেকে আরো বেশি ডিসলাইক করবে, এবং সেই ডিসলাইক নিয়েই তারা পড়বে। কি কথা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। জি স্যার। নাকি এখনো বোঝনি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, the result has differed from my expectation in this only. এখন বলছে the result has differed from my expectation in this only, তবে একটা জায়গাতে আমার এক্সপেকটেশন থেকে একটু ডিফারেন্ট হয়েছে রেজাল্টটা। সেটা কি? যে a greater number have been pleased than I ventured to hope I should please। হ্যাঁ, তবে আমি যেটা ভাবিনি তার থেকে সেটা বেশি হয়েছে, সেটা হলো পছন্দের পরিমাণটা, মানে লোকের পরিমাণটা। যে আমি যে পরিমাণ লোক পছন্দ করবে বলে ভেবেছিলাম যে 10% বা 20% লোক আমার কবিতা পড়ে পছন্দ করবে, কিন্তু আসলে নাম্বারটা আরো বেশি গ্রেটার হয়েছে, সেটা প্রায় 60 to 70% হয়ে গেছে। মানে আমি গ্রেটার নাম্বার হ্যাভ বিন প্লিজড উইথ, হ্যাঁ, দেন আই ভেঞ্চার টু হোপ, মানে আমি ভেঞ্চার মানে সাহস করা, হ্যাঁ, যে আমি কতজনকে সন্তুষ্ট করতে পারবো, যে আশাটা করেছিলাম সে আশার থেকে আরো বেশি পরিমাণ লোকজন আমার কবিতা পড়ে সন্তুষ্ট হয়েছে। তার মানে এক্সপেরিমেন্টে আমি সাকসেসফুল হয়েছি। ঠিক আছে তো? তাই বলছে সেভারাল অফ মাই ফ্রেন্ডস আর অ্যাংশাস ফর দ্য সাকসেস অফ দিস পোয়েমস, তবে আমার কিছু বন্ধু রয়েছে যারা আমার এই কবিতার সাকসেস নিয়ে খুবই অ্যাংশাস, তাই তো, খুব উদ্বিগ্নতায় আছে যে আসলে তুমি যা লিখতেছো যে অযথা লিখতেছো, লোকে পড়বে না। তাদের বিশ্বাসটা কি? ফ্রম আ বিলিভ দ্যাট, এগুলো দাগিয়ে রাখবা, হ্যাঁ, এই যে কথাগুলো যেখানে বলতেছি যে যারা ডিসলাইক করবে তো কমন ডিসলাইকের বেশি নিয়ে করবে, আর কবির কবিতা কত পার্সেন্ট লোক কেমন লোক পছন্দ করেছিল, এই জায়গাগুলো একটু নোট করে রাখবে। বলছে সাম অফ দিস, মানে আমার কিছু পয়েম হয়তো বা সাকসেসফুল হবে না, ঠিক আছে তো, তাই ভেবেছে ফ্রম আ বিলিভ দ্যাট ইফ দ্য ভিউজ উইথ হুইচ দে ওয়ার কম্পোজড ওয়ার ইনডিড রিয়েলাইজড, দেখো একটু খেয়াল করো, তাই বলছে যে তাদের মতামত হলো বা তাদের বিশ্বাস হলো যে ভিউ নিয়ে, দেখো দ্য ভিউজ উইথ দে ওয়ার কম্পোজড, তাহলে কবিতাগুলো যে মতামতের উপর ভিত্তি করে লেখা হয়েছে সেগুলো যদি সত্যি রিয়েলাইজড হয়, মানে যদি মানুষ বুঝতে পারে যে আমি কি ভিউ নিয়ে লিখছি, আ ক্লাস অফ পোয়েট্রি উড বি প্রডিউস, তাহলে একটা ভিন্ন শ্রেণীর কবিতা কিন্তু প্রডিউসড হবে। তাহলে যে ভিউ নিয়ে, আমি শুধু কবিতায় লিখিনি, বরং আমার কবিতায় ভিউগুলো ছিল একটু অন্য মাত্রার, যেগুলো আগে কখনো এই মাত্রার ভিউ নিয়ে কবিতা লেখা হয়নি। তাই বলতেছে যে রিডারেরা যদি ওই ভিউগুলো বুঝতে পারে যে ভিউ নিয়ে আমি কবিতাগুলো কম্পোজ করেছি, তাহলে একটা ভিন্ন ধরনের কবিতা প্রডিউসড হবে। আ ক্লাস অফ পোয়েট্রি উড বি প্রডিউস ওয়েল অ্যাডাপ্টেড টু ইন্টারেস্ট ম্যানকাইন্ড পার্মানেন্টলি। এবং যেটা হবে ওয়েল অ্যাডাপ্টেড টু ইন্টারেস্ট ম্যানকাইন্ড পার্মানেন্টলি, মানে যে কবিতাটা পার্মানেন্টলি মানুষকে একটা ইন্টারেস্ট দিতে পারবে, যে মানুষ এটাকে যারা গ্রহণ করবে এবং পার্মানেন্টলি তারা এটাকে ভালো করে গ্রহণ করবে। অ্যান্ড নট আনইম্পর্টেন্ট ইন দ্য কোয়ালিটি অ্যান্ড ইন দ্য মাল্টিপ্লিসিটি অফ ইটস মোরাল রিয়াকশন। তাহলে নট আনইম্পর্টেন্ট, দেখো কবি কিন্তু শব্দগুলো কি ইউজ করছেন, হ্যাঁ, যে ড্রেসটা খুব খারাপ না, মনে করো তুমি একটা ড্রেস কিনতে গেছো, ঠিক আছে তো, তা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো যে ড্রেসটা কেমন হবে, তা আমি বললাম খুব খারাপ হবে না, তার মানে কি ভালো হবে? হুম বলো। বেশি ভালো না আবার। হ্যাঁ, ভালো হবে না, মানে একটু আমি খুব যখন ভালো। বলেছি খুব খারাপ না, তার মানে বুঝতে হবে ড্রেসটাকে আমি ভালো বলতে চাচ্ছি না, ঠিক আছে তো। আর যখন বলেছি খুব ভালো না, তার মানে মোটামুটি ভালো, নাকি? হ্যাঁ, খুব ভালো না, মোটামুটি চলবে, তার মানে খুব খারাপ না আবার খুব ভালো না, দুটার কথা কিন্তু ঘুরে ফিরে একই জায়গাতে চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমি কেন ভালো বললাম না যে ভালো হবে, এটা না বলে বলতেছি খুব খারাপ না, চলবে আর কি। তার মানে বুঝতে হবে এখানে কিছু দুর্বলতা আছে মেনে নেওয়াতে। তাই বলছে দেখো যে নট আনইম্পর্টেন্ট ইন দ্য,
ইন দ্য কোয়ালিটি অ্যান্ড ইন দ্য মাল্টিসিপ্লিসিটি অফ মোরাল রিলেশন, মানে আমার কবিতাগুলো দিয়ে আমি মোরালিটি প্রচার করতে পারবো কিনা, তাই তো মোরালিটির ব্যাপারটা বা কোয়ালিটিটা এর ভিতর থাকবে কিনা। মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে কি কি পরিমাণ, কত পরিমাণ মোরাল রিলেশন আমার কবিতার সাথে থাকবে, এটাও কিন্তু নট আনইম্পর্টেন্ট। মানে কি আমি নট আনইম্পর্টেন্ট মনে করি নাই, মানে এটাকেও আমি ইম্পর্টেন্ট ভেবেছি। মানে এমন না যে যেহেতু সাহিত্য মানে কি শুধু কি প্লেজার বলো, নাকি সেটা টিচিংও আছে, মোরাল টিচিংও আছে বলো। এখন যদি মনে করেন আমি যে কমন ল্যাঙ্গুয়েজ নিয়ে লিখছি বলে আমার হয়তো মোরাল ব্যাপারটা আসছে না, কিন্তু কই বলতে চাচ্ছি কি যে আমি কিন্তু ওটাকে আনইম্পর্টেন্ট ভাবি নাই যে আমার কবিতার ভিতরে মোরাল রিলেশন বা মোরাল কোয়ালিটিগুলো থাকবে না, ওটাও কিন্তু আনইম্পর্টেন্ট ভাবি নাই, ওটাও আমি ইম্পর্টেন্ট ভেবেই দিয়েছি। কিন্তু আমি চেষ্টা করেছি কমন জায়গাতে নামিয়ে আনতে পোয়েট্রিকে। অ্যান্ড অন দিস অ্যাকাউন্ট, আর এই উদ্দেশ্যে যে একদিকে এটা মানুষের কাছে পার্মানেন্টলি ইন্টারেস্ট শো করবে এবং অন্তত মোরাল রিলেশন সেটা পরিমাণে এবং কোয়ালিটিতে এখানে থাকবে। অ্যান্ড অন দিস অ্যাকাউন্ট, এবং এই ক্ষেত্রে, তাই তো এই ক্ষেত্রে অন দিস অ্যাকাউন্ট মানে কি এই ক্ষেত্রে বা এই বিষয়ে, দে হ্যাভ অ্যাডভাইসড মি। কারা অ্যাডভাইস করেছে আমাকে? দে বলতে কাদের বোঝানো হচ্ছে? হ্যাঁ, তার ওই যে ফেভারিট অফ মাই ফ্রেন্ড, হ্যাঁ, টু প্রিফিক্স সিস্টেমেটিক ডিফেন্স অফ দেয়ার থিওরি আপন হুইচ দ্য পয়েন্টস আর রিটেন। মানে কবিতাগুলো যেহেতু আগেই লিখে ফেলেছিলাম, তার বন্ধুরা কি করেছে, তাকে অ্যাডভাইস করেছে যাতে আমি যারা ঘৃণা করতেছে, মানে যারা ডিসলাইক করতেছে, তাদের কাছে অন্তত একটা সিস্টেমেটিক ডিফেন্স দেওয়া উচিত আমার এই কবিতাগুলোর উপরে, যে কেন আমি এই জাতীয় থিওরি দিয়ে লিখছি। তাই বলছি অ্যাডভাইস মি টু প্রিফিক্স আ সিস্টেমেটিক ডিফেন্স অফ দ্য থিওরি আপন হুইচ দ্য পয়েন্টস আর রিটেন। তাহলে কবিতাগুলো যে থিওরির উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ভিউয়ের উপর ডিপেন্ড করে লেখা হয়েছে, সেই ডিফেন্স মানে সেই থিওরিটাকে ডিফেন্স করার জন্য একটা প্রিফিক্স হিসাবে, হ্যাঁ, মানে একটা পূর্ববর্তী ভূমিকা হিসাবে বা ইন্ট্রোডাকশন হিসাবে আমার একটা সিস্টেমেটিক ডিফেন্স থাকা উচিত। ঠিক আছে তো, যে আমি কিছু বলি, আমার রিডাররা যাতে আমার কবিতা পড়ার আগেই আমার উদ্দেশ্যটা কি, ভিউটা কি, সেটা যারা তারা বুঝে নিতে পারে, তাহলে পারে আমার কবিতাগুলো যারা ঘৃণা করতেছে বা ডিসলাইক করতেছে, এরাও হয়তো বা ডিসলাইক করবে না। এটা আমার বন্ধুরা আমাকে বলেছে এটা আমার করা উচিত, কিন্তু বাট আই ওয়াজ আনউইলিং টু আন্ডারটেক দ্য টাস্ক। কিন্তু আমি প্রথম অবস্থায় এটা নিতে চাইনি, নোয়িং দ্যাট, এটা জেনে যে অন দিস অকেশন দ্য রিডার উড লুক কোল্ডলি আপন মাই আর্গুমেন্ট। তার মানে মনে করো কোনো কিছু বিক্রি করার আগে অতিমাত্রায় হকারি করা কি নেগেটিভ না পজিটিভ ধারণা বলো তো? নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ হয়। যে তুমি যা বিক্রি করছো করো, এত হকারি করলে তো নেগেটিভ হতে পারে, যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এজন্য তুমি তাদেরকে বোঝাতে যাচ্ছ। তাই আমি এটা আসলে নিতে চাইনি, এটা ভেবে যে যদি আমি এমনটা করেই থাকি, দ্য রিডার উড লুক কোল্ডলি আপন মাই আর্গুমেন্টস, তাহলে আমি যে আর্গুমেন্টগুলো দিব দেখা যাচ্ছে রিডারেরা খুব একটা পছন্দ করবে না। সিন্স আই মাইট বি সাসপেক্টেড, এই যে বলছে, হ্যাঁ, যে আমাকে হয়তো সাসপেক্ট করবে, সবাই সন্দেহ করবে, অফ হ্যাভিং বিন প্রিন্সিপালি ইনফ্লুয়েন্সড বাই দ্য সেলফিশ অ্যান্ড ফুলিশ হোপ অফ রিজনিং হিম ইনটু অ্যান অ্যাপ্রোভেশন অফ দিস পার্টিকুলার পয়েন্টস। হ্যাঁ, যে কবিতাগুলোর মাধ্যম দিয়ে নিজেকে, হ্যাঁ, তুলে ধরার জন্য একটা সেলফিশ বা ফুলিশ আশা হয়তো বা সে করেছিল, তাই তো সে আশা নিয়ে হয়তো বা তিনি কবিতাগুলো লিখছেন, আর আর্গুমেন্টের মাধ্যমে তিনি এটাই বোঝাতে যাচ্ছেন, এটা রিডারেরা হয়তো মনে করবে, এতে নেগেটিভ একটা ধারণা হতে পারে। এই জন্য আমার বন্ধুদের পরামর্শ আমি প্রথমে নেই নাই। অ্যান্ড আই ওয়াজ স্টিল মোর আনউইলিং টু আন্ডারটেক দ্য টাস্ক। এছাড়া আমি আরও বেশি অনিচ্ছুক ছিলাম এই কাজটা গ্রহণ করতে, বিকজ অ্যাডুকেটলি টু ডিসপ্লে দ্য অপিনিয়ন্স অ্যান্ড ফুলি টু এনফোর্স দ্য আর্গুমেন্ট। তাহলে আমাকে তো একদিকে অপিনিয়নও দিতে হবে, আর একদিকে আমি অপিনিয়ন দিতে গিয়ে যে আর্গুমেন্টগুলো দিব সেগুলোকে ফুলি এনফোর্স করতে হবে। এইগুলো করতে গিয়ে উড রিকোয়ার আ স্পেস হোলি দেখো কি হবে, উড রিকোয়ার আ স্পেস হোলি ডিসপ্রপোর্শনেট টু আ প্রিফেস। তার মানে প্রিফেসে যদি যে পরিমাণ জায়গা লাগে, ভূমিকাতেই যদি তুমি নভেলের থেকে ভূমিকা যদি বড় হয়, মানুষজন কি পড়বে বলো? তুমি মনে করো যে 20টা কবিতা লিখছো, এখন 20টা কবিতাকে তুমি জনগণের সামনে তুলে ধরতে গিয়ে তোমার যদি এখন 20টা কবিতায় যদি 10 পেজ লাগে, আর তোমার আর্গুমেন্টে যদি এখন 50 পেজ লাগে, তাহলে কি হবে বলো? পছন্দ করবে না, তাহলে পড়বেই না। কবিতা পড়ার আগে যদি ইন্ট্রোডাকশন পড়তে হয় আমার যদি 50 পেজ, তাহলে ও আমার পড়ার দরকার নেই। তাই হয়তো ভাববে, হ্যাঁ, যে উড রিকোয়ার আ স্পেস হোলি ডিসপ্রপোর্শনেট মানে টু আ প্রিফেস। তাহলে প্রিফেসে যে পরিমাণ জায়গা দিতে হয় বা জায়গা লাগে,
তাহলে ওই পরিমাণ জায়গাতে আমি এই আর্গুমেন্ট বা অপিনিয়নগুলোকে তুলে ধরতে পারবো না, কারণ ফুলি এনফোর্স করতে হলে আমার অনেক বেশি স্পেস দিতে হবে, অনেক বেশি জায়গা দিতে হবে, অনেক আলোচনা করতে হবে। এত আলোচনা ও মানুষজন পড়ে মজা পাবে না, অতএব আমার দরকার নেই। অতএব এই দুটা কারণে, তাই তো একদিকে মানুষ মনে করতে পারে যে আমি হয়তো আমার মতামতগুলোকে মানুষের কাছে প্রয়োগযোগ্য করতে আমি বেশি চাপাচাপি করতেছি, এরকম একটা সাসপেকশন তারা সাসপেক্ট তারা করতে পারে। আর একটা হচ্ছে যে পরিমাণ জায়গা লাগবে তার থেকে বেশি পরিমাণ, মানে কি প্রিফেসে যে পরিমাণ জায়গা থাকে লেখার জন্য তার থেকে বেশি স্পেস লেগে যাবে। এই দুটা কারণে আমার উভয় কারণে আমাকে নেগেটিভ করে ফেলতে পারে জনগণের কাছে বা রিডারদের কাছে। ওই জন্য আমি প্রথমে এই প্রিফেস লেখার ইচ্ছাটা পোষণ করি নাই। ঠিক আছে তো? কারণ বলছে কারণ দেখো, টু ট্রিট দ্য সাবজেক্ট উইথ ক্লিয়ারনেস অ্যান্ড কোহেরেন্স অফ উইচ ইট ইজ সাসেপ্টিবল, ইট উড বি নেসেসারি টু গিভ আ ফুল অ্যাকাউন্ট অফ দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য পাবলিক টেস্ট ইন দিস কান্ট্রি। তাহলে প্রথমে আমাকে আমার মতামতটা কি সেটা দেওয়ার আগে আমাকে বর্তমানে প্রেজেন্ট স্টেট, মানে কি আমাদের দেশের পাবলিকের যে অভিরুচি টেস্ট, সেটার বর্তমান অবস্থা কি সেটা আগে আমাকে ফুলি অ্যাকাউন্ট কি করতে হবে, দেখো ফুল অ্যাকাউন্ট হবে এখানে, দেখো অফ দ্য প্রেজেন্ট স্টেট অফ দ্য পাবলিক স্টেট ইন দিস কান্ট্রি। তাহলে আমার টেস্টটা তুলে ধরার আগে আমাকে বর্তমান অবস্থাটা আগে আলোচনা করতে হবে। তাহলে বর্তমান অবস্থা আগে আলোচনা করে তারপরটা আমারটা করতে হবে, তারপরে দুইটাকে কম্পেয়ার করে আমার বিষয়টাকে আমি কি করবো, তুলে ধরবো ভালো করে। তাহলে এই ডিবেটটা করতে গেলে আমার তো অনেক পরিমাণ জায়গা দরকার। তখন দেখা যাচ্ছে কবিতার থেকে আমার ডিবেটটাই মূল আকর্ষণ হয়ে যাচ্ছে মানুষের কাছে, নাকি? কবিতা হয়তো বা কবরের ভিতর চলে গেছে। এগুলো করতে গিয়ে তাই বলছে and to determine how far this taste is healthy and depraved, এবং আমাকে যে টেস্টটা আমি তুলে ধরবো জনগণের, সেটাকে আমার বিবেচনা করতে হবে যে কতটুকু তারা হেলদি বা ডিপ্রেভড, আসলে এই রুচি বা অভিরুচিটা জনগণের ভালো না খারাপ। কবিতার প্রতি বা পোয়েমের প্রতি বা পোয়েট্রির প্রতি যে পরিমাণ হেলদি টেস্ট দরকার, আসলে কি পাবলিক টেস্ট এখন হেলদি আছে নাকি ডিপ্রেভড, মানে কি তারা কি কবিতা পড়তে চায় নাকি চায় না, তারা কি ধরনের কবিতা পড়তে চায়? ভালগার, যেমন এখন বর্তমানে যদি আমরা বলি, এখন কি বই পড়া মানুষের সংখ্যা বেশি? বলো, বই কি এখন মানুষ পড়তে চায়? স্যার বেশি না স্যার। আবার কোন ধরনের বই মানুষ বেশি পড়তে চাইবে? তোমার কি শিক্ষামূলক বই বা মোরাল ব্যাপারটা কি মানুষ বেশি পড়তে চাইবে, না যেখানে ভালগার লাফিং বা হচ্ছে কমিক টাইপের বিষয় বেশি পড়বে? এইগুলো মানে যেগুলো হালকামি, যেমন তোমার ওই যে কি জানো ভাইরাল হলো, মনে হচ্ছে বই মেলাতে জানো কোনো বই বিক্রি হয়নি নাকি? ওই যে কি জানো একটা ছেলে ছিল না, বই লিখলো তোমার ভালোবাসা কি জানো একটা সব লিখলো না, ছোটখাটো কাফি। হ্যাঁ, ও তো পুরো ভাইরাল হলো, মনে হলো যেন বাংলাদেশে মনে আর কোনদিন কেউ বই লেখেনি। হ্যাঁ, আর যেন বাংলাদেশের মানুষ কোনো বই লেখেনি, ওই একাই বই লিখছে, মানুষজন তো হুমড়ি খেয়ে পড়েছে তার স্টলে গিয়ে নাকি। হ্যাঁ, বুঝতে পেরেছো? এরকম ভাইরাল হয়ে গেছে আর কি, ওই ভাইরাল হয়েছে। ব্যাপারটা যে রুচিটা কোন দিকে, যে আমি কি ধরনের কমেন্ট করতেছি আমার মেসেঞ্জারে বা কোনো মেসেজে, বা কিভাবে কমেন্টটা করতেছি, আমি কার সাথে আমার তাই তো আমি কি ধরনের কথা বলতেছি, আমি কি ধরনের পোস্ট শেয়ার করতেছি, সেই সব কিছু কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে তো? তো এরকম আর কি ব্যাপারটা, যে কবি তুলে ধরতে চাচ্ছেন যে আসলে আমার মতামত দেওয়ার আগে আমাকে আমার বর্তমানে আমার দেশের পাবলিকদের টেস্ট কেমন সেটা আমাকে আগে ডিটারমাইন করতে হবে, যে এটা আসলে ঠিক আছে নাকি ভুল আছে। কারণ আমার জনগণের উদ্দেশ্যেই তো লেখা। বই লেখা মানে কি বাক্সের মধ্যে বন্দি করে রাখা? বলো। না স্যার। হ্যাঁ, বই লেখা মানেই আমার রিডারদের উদ্দেশ্যে, রিডারেরা পড়বে, আমার মতামতটা গ্রহণ করবে। ঠিক আছে তো? তাহলে এখন বর্তমান সময়ে কোন ধরনের রিডার আছে, তারা কি ধরনের বই পড়তে চায় সেটাও তো আমাকে ভাবতে হবে, তা না হলে তো বই লিখে কাজ হবে না। অবশ্য যারা হচ্ছে বই লেখার জন্য লেখে, টাকার জন্য না, তারা নিজের মন থেকে লেখে, এবং এটা হয়তো 100-200 বছর পরেও হঠাৎ করে ভাইরাল হতে পারে। ঠিক আছে তো? হ্যাঁ, এরকম বইও আছে যে মৃত্যুর পরে ভাইরাল হয়েছে, তারা আছে না? হ্যাঁ, যে মারা যাওয়ার পর তাদের বই হঠাৎ করে প্রকাশ পেয়েছে। জি স্যার। আর কিছু আছে কি আজকে লিখে কালকেই বই মেলা আসতেছে, আর 1 সপ্তাহ বাকি আছে, এর ভিতরে আমাকে বই লিখে ফেলতে হবে। হ্যাঁ, ভাইরাল আমাকে বের করতেই হবে। আগে বই বেচার আগেই কি করতে পারি বলো? মোটামুটি অনলাইনে, ফেসবুকে, ইন্টারনেটে আর ছাপাই দিলাম নাকি, যে আগে বই কি লিখবো না লিখবো পরের ব্যাপার, আগে দেখাই তো যে বই লিখতে হবে। তো এরকম আর কি বিষয়টা, অনেক বই দেখাচ্ছে এরকম শুধু ভাইরালের জন্যই হয়, কেনার পরে আর খুব একটা ভালো পাওয়া যায় না। হ্যাঁ, পদ্মজা আমি নিজেও দেখেছি কিছু বইয়ের ব্যাপারে, বিশেষ করে
ইংলিশ গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের এইসব অনেক বই কিন্তু আমি কিনেছি, যেটা যেভাবে অ্যাড করে, যেভাবে দেখি তো দু একটা বই কিনে 2 পেজ পড়ার পরই মনে হয়েছে বইটা আসলে শুধু অ্যাডের জন্যই চলছে, এর ভিতরে শেখার কিছু নেই। আমার কাছে অনেক বই আছে এরকম, আমি রিসেন্টলিও অনেক কিনেছি, যে এবং মানুষজন কিনে এখান থেকে কী শিখবে, সেটা সেই রেল স্টেশনে 30 দিনে ইংরেজি শেখার মতো অবস্থা। আগের রেল স্টেশনে বিক্রি হতো, এখন সেগুলো ফেসবুকে বিক্রি হয়, বুঝতে পারছো? তো দেখো এখন যেভাবে যে পরিমাণ বই, আমার কিন্তু অনেক বই এমনি বিদেশি বই থেকে এখনও আমি বই কিনি, কিন্তু তোমাদেরকে আমি কিন্তু দেখাচ্ছে ওই করতে হলে, রিকমেন্ডেশন করতে হলে ওই জাতীয় বেসিক বই ছাড়া আমি রিকমেন্ডেশন করতে পারি না। কারণ এখন বর্তমানে যে বইগুলো এগুলো হচ্ছে কি জাস্ট কপি পেস্ট ভাইরাল করা, আর হচ্ছে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করা, এ দিয়ে শেখা যায় না খুব একটা। ওকে, যাই হোক, তারপর দেখো তাহলে আমাকে দেখতে হবে যে কি পরিমাণ তাদের রুচি বা টেস্টটা কতটুকু হেলদি। আবার বলছে হুইচ এগেইন কুড নট বি ডিটারমাইন্ড উইদাউট পয়েন্টিং আউট ইন হোয়াট ম্যানার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ড অ্যাক্ট অ্যান্ড রিয়াক্ট অন ইচ আদার। দেখো আবার আমি কি চাইলে কি ডিটারমাইন করতে পারবো যে তাদের রুচিটা আমি ধরতে পারবো, যে তাদের রুচি এরকম কেন, হঠাৎ করে কি আমি পারবো? বলো। না স্যার। পারবো। তাহলে আমি কি করতে হবে, যে হুইচ এগেইন মানে যে মানে তাদের রুচিটা হেলদি না ডিপ্রেভ, এটাকে ডিটারমাইন আমি করতে চাচ্ছি, কিন্তু করতে গেলেও কুড নট বি ডিটারমাইন, এটাকে ডিটারমাইন করা যাবে না উইদাউট পয়েন্টিং আউট ইন হোয়াট ম্যানার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য হিউম্যান মাইন্ড অ্যাক্ট। তাহলে আমাকে আবার ভাবতে হবে যে তাদের কাছে ভাষা এবং ভাষার সাথে তাদের মাইন্ড কি ধরনের অ্যাক্ট বা রিয়াকশন করে আর কি, অ্যাকশন বা রিয়াকশনটা কীভাবে করে, কোন ধরনের ভাষা পেলে তারা কি ধরনের অ্যাকশন দেখায়, সেটাও আমাকে যদি আমি পয়েন্ট আউট করতে না পারি তাহলে ওইটা আমি পুরোপুরি ডিটারমাইন করতে পারবো না। যে কী ধরনের ভাষার বই তারা পড়তে চায়, কী ধরনের গল্প কাহিনী তারা আসলে পড়তে চায়, এটাও আমাকে আগে দেখতে হবে, দেখার পরেই না তাদেরকে আমি ডিটারমাইন করতে পারবো। অ্যান্ড উইদাউট রিট্রেসিং দ্য রেভলিউশন, এবং রেভলিউশনটা কেমন হয়েছে, বিবর্তনটা কেমন হয়েছে, তাই না, এটাকেও যদি আমি রিট্রেস না করি, আমাকে তো ট্রেস করতে হবে আজ থেকে 50 বছর আগে কী ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল এবং সেই সময় মানুষদের রিডারদের রুচি কেমন ছিল, এখন ল্যাঙ্গুয়েজটা কেমন হয়েছে, এখন মানুষের রুচিবোধটা কেমন হয়েছে। যদি আমি এটাকে রিট্রেস না করি তাহলে হঠাৎ করে আমি ডিটারমাইন করতে পারবো না। হ্যাঁ, অ্যান্ড নট অফ লিটারেচার, শুধু লিটারেচার না, বাট লাইকওয়াইজ অফ সোসাইটি ইটসেলফ। তাহলে শুধু সাহিত্যের ক্ষেত্রে ভাষা পরিবর্তনের রিয়াকশনটা আমাকে শুধু ভাবলে হবে না, আমাকে সোসাইটির ব্যাপারটাও তো ভাবতে হবে। আগের মানুষ কিভাবে কথা বলতো, কোন ভাষাতে মানুষ কিভাবে রিয়াকশন করতো, এখন কিভাবে মানুষ রিয়াকশন করে, এইগুলো তো আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তো মনে করো এই যে আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি, হ্যাঁ, যে তোমরা অনেক সময় আমাকে কিছু কিছু মেসেজ দাও, তখন আমি বলি যে মেসেজটা তোমার কেমন হলো, এই কথাটা কি এখানে বলা যায় বা এটা মানানসই, ঠিক আছে? তো তো ওই যে জায়গা আছে না, জায়গা ভেদে আমাকে সব ভাষা ইউজ করতে হয়, এবং কোন ভাষাতে মানুষ কিভাবে রিয়াকশন করে এগুলো আমাকে বুঝতে হবে, এবং এই ভাষার বিবর্তনে কোনো রেভলিউশন হয়েছে কিনা, কোনো বিবর্তন হয়েছে কিনা, সাহিত্যের ক্ষেত্রে যেমন সোসাইটির ক্ষেত্রেও তেমন। আমাদের সমাজে তোমরা কি কখনো প্রথমে শেক্সপিয়ারের বই, শেক্সপিয়ার বলতেছি, রবীন্দ্রনাথ ট্যাগরের বই, তারপরে মনে করো আস্তে আস্তে এগিয়ে আসলা কাজী নজরুলের বই, তারপরে এগিয়ে আসলা সুফিয়া কামালের বই, তারপরে এগিয়ে আসলা হুমায়ুন আহমেদের বই, এইভাবে করে কখনো কি এরকম করে পড়েছো? পড়ার মাধ্যমে কি ভাষার ব্যাপারটা বুঝেছো কখনো? বলো। রবীন্দ্রনাথের বা শরৎচন্দ্রের দেখবো লেখাতে প্রচুর পরিমাণ ইংরেজি শব্দ তখন ওই বাংলায় লেখা হতো, স্টেশন, স্কুল এরকম করে লেখা হতো। এখন কি এরকম লেখা হয়, স্টেশন, স্কুল এরকম করে কি এখন বলা হয়? বলো তো। না স্যার। কারণ তখনকার মানুষ ওইভাবেই বলতো এবং ওইভাবেই তারা কিন্তু লিখতো। তুমি যদি সিনেমাগুলো দেখো দেখবা যে ভারতের বাংলা সিনেমা আছে কিছু কিছু, যে সময় যেগুলো ওই যে বিদ্যাসাগর বা এদের নিয়ে করা, ওদের ভাষাগুলো একটু খেয়াল করো, যে ওইভাবে তারা কথা বলতো, ওরকমভাবেই তারা আচরণ করতো। কিন্তু এখন আর মানুষ সেভাবে কথা বলে না। হ্যাঁ, তো পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো যদি আমি রিট্রেস না করি তাহলে আসলে আমি ডিটারমাইন করতে পারবো না তাদের রুচিটা ঠিক আছে নাকি বেঠিক। সুতরাং আই হ্যাভ দেয়ারফর অলটুগেদার ডিক্লাইন টু এন্টার রেগুলারলি আপন দিস ডিফেন্স। অতএব বন্ধুরা আমাকে পরামর্শ দিলেও আমি কিন্তু কি করেছিলাম, অ্যাকসেপ্ট করেছিলাম না ডিক্লাইন করেছিলাম? বলো। ডিক্লাইন করেছি, অমত দিয়েছি, পুরোপুরি আমি
এড়িয়ে গেছি, অলটুগেদার ডিক্লাইন টু এন্টার রেগুলারলি আপন দিস। অতএব এই ডিফেন্সে আমার যাওয়ার দরকার নেই, আমি এই ডিফেন্স করতে পারবো না। ইয়েট আই এম সেন্সিবল, যদিও আমি বুঝতে পেরেছিলাম দ্যাট দেয়ার উড বি সামথিং লাইক ইমপ্রোপ্রাইটি ইন অ্যাব্রাপ্টলি অবট্রুডিং আপন দ্য পাবলিক। কারণ আমি বুঝতে পেরেছিলাম কি, যে হঠাৎ করে যদি আমি হঠাৎ করে পাবলিকের কাছে গিয়ে কোনো কিছু বলতে চাই, তাই না, আমি যদি হঠাৎ করে জনগণকে খারাপ বলতে চাই, তাহলে জনগণ কি আমাকে খারাপ বলবে না উল্টে? বলো তো। মনে করো হঠাৎ করে আমি বললাম এই সমাজের মানুষ খারাপ, আমি মনে করি একটা নামি দামি লোক হিসাবে যদি আমি হঠাৎ করে অনেক পাবলিকের মাধ্যমে, বা আমি বই লিখে দেখাতে চাই যে আমার বাংলাদেশের এখনকার মানুষ সব খারাপ, এই কথা যদি বলি, তাহলে কি এটা কি শোভন হবে নাকি অশোভন হবে? বলো। অশোভন হবে। অশোভন, ইমপ্রোপ্রাইট হবে। হ্যাঁ, অশোভন হবে। যদি আমি বলি যে আমাদের বর্তমানে পাবলিক যে সকল আছে এরা কবিতা রূপে পছন্দ করেন, এদের রুচিবোধ একদম খারাপ, এই কথা যদি আমি বলে বসি, পাবলিকরা পড়লে আমার উপর খেপে যাবে, আমার পছন্দের লোক হলো আমার উপর খেপে যাবে যে তুমি এগুলো বলার লোককে, তুমি কে এগুলো বলার? হ্যাঁ, তাই বলছে অ্যাব্রাপ্টলি যদি আমি অবট্রুড করি আপন দ্য পাবলিক, এটা অনেকটা ইমপ্রোপ্রাইটির মতো হবে। দেখো, উড বি সামথিং লাইক ইমপ্রোপ্রাইটি উইদাউট আ ফিউ ওয়ার্ডস অফ ইন্ট্রোডাকশন। যদি আমি ইন্ট্রোডিউস না করি আগে থেকে যে আমার উদ্দেশ্যটা কি, আমার এই বিবেচনার উদ্দেশ্যটা কি, তাই না, এই ডিটারমিনেশনের উদ্দেশ্যটা কি, এটা যদি আমি আগে থেকেই না বলে দিই, তাহলে হঠাৎ করে আমি যদি ডিফেন্সে চলে যাই, আমার ও ডিফেন্স আমাকে রক্ষা করতে পারবে না, গোল খাইতেই হবে নাকি? দেখবা যে ফুটবল খেলায় যারা ডিফেন্সে যায় তারা কিন্তু গোল খায় শেষে, হয় না এরকম? মনে করো উপরে তুমি খেলো, দেখবা যে তুমি ভালোই খেলছো, যেই তুমি মনে করবা ভয় পেয়ে গেছো আর সবাই নিচে নেমে আসছে এবং ডিফেন্সে চলে গেছো যাতে আমাকে গোল না দিতে পারে, তুমি কোনো না কোনোভাবে গোল খেয়ে যাবা। আমি দেখেছি আর্জেন্টিনা বা এই জাতীয় দলরা কখন হারে, যখন তারা ডিফেন্সিভ খেলে, ঠিক আছে? তো এরা দেখবা যে হঠাৎ করে হেরে যায়। আর যারা আক্রমণাত্মক খেলে দেখবা যে তারা গোল দিয়ে দেয় কোনো না কোনোভাবে। হ্যাঁ, জার্মানির কথা যেমনটা বলতে পারো। আমি দেখেছি জার্মানি যে কদিন আক্রমণাত্মক ছিল তারা কিন্তু ব্যাপক, যেই তারা ডিফেন্সে চলে আসছে, মানে ডিফেন্সিভ খেলেছো মানেই তোমার ফাঁক ফোকর দিয়ে কিন্তু গোল হয়ে যাবে। হ্যাঁ, আক্রমণ করতে হবে, বিপরীত দলকে ভয় দেখায় ফেলতে হবে। এখন এরকমটা যদি আমি জনগণের উপরে করি তাহলে কি হবে? হঠাৎ করে আক্রমণ হবে? বলো। হ্যাঁ, দেখো ভয় কি রাগ করলা নাকি যারা আর্জেন্টিনা? হ্যাঁ, ঠিকই বলছেন, ঘুমি করছে না, আমি প্রথমত আর্জেন্টিনা সাপোর্টার ছিলাম, কিন্তু দেখতাম যে আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপে 98, তারপরে এরকম 2002, হ্যাঁ, অনেক খেলাগুলো দেখেছি আমি, প্রথম 2-1 বছর ছিলাম, কিন্তু দেখতাম ওরা কেমন একটু ভীরু মতো হয়ে যায়, ওদের ওই মানে ওয়ান প্লেয়ার খেলা হয়, ওই একজনকে নিয়ে শুধু হইচই, ঠিক আছে? তো আর গোল খেয়ে যায়, হ্যাঁ, খুব গোল খেয়ে যায়। তো তো এরকম ব্যাপার, আর্জেন্টিনা তারা আবার রেগে যায় না, ঠিক আছে? তো তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম। তাই বলছে এখন অবশ্য খেলা দেখা যেন আপনি দল চেঞ্জ করছেন। গত 2-3 বছর দুইটাই খুব একটা এনজয় করি না, দেখা হয়নি, আর ভালো লাগে না খেলতে দেখতে, ঠিক আছে? আচ্ছা, তাই বলছে poems so materially different from those upon which general approbation is at present bestowed। তাই বলছে কি, অতএব আমি যে পয়েমগুলো লিখবো সেগুলো তো হবে ডিফারেন্ট। এখন হঠাৎ করে যে মানুষজন, হ্যাঁ, জেনারেল মানুষ যেগুলোকে পছন্দ করে থাকে, বা বর্তমানে মানুষজন যে সকল কবিতা পড়ে থাকে তার থেকে ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে যদি আমি হঠাৎ করে কবিতা তাদেরকে উপস্থাপন করতে যাই, একটু তো বকা খাইতেই হবে নাকি? হ্যাঁ, একটু রুচিবোধের প্রশ্ন তো এসেই যাবে। এই জন্য তার বন্ধুরা তাকে বলেছিল যে একটু উপস্থাপন করাও, কারণ তুমি যে জাতীয় কবিতা লিখতেছো সেটা একটু ডিফারেন্ট টাইপের কবিতা, তুমি কেন লিখতেছো সেটা জনগণকে জানাও। কিন্তু জানাতে গেলেও অনেক বিষয় আলোচনা করার প্রয়োজন হয়, আবার অনেক বিষয় আলোচনা করতে গিয়ে আমি রিডারদের আবার হার্ট করতে পারি, এই বিভিন্ন কারণে আমি আমার ওই পদক্ষেপ বাদ দিয়েছিলাম। নাকি কি কথা বুঝতে পারছো কি বলা হলো এখানে? বুঝতে পারছি স্যার। কথা শক্তিশালী না কেন, বুঝেছো অথবা বুঝোনি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, বাকিদের কি অবস্থা, ঘুমাই টুমাই গেছো? না স্যার, না স্যার, বুঝে গেছি। তাহলে একটু আবার পড়ে নিবা ভালো করে এবার, কারণ এই কথাগুলো এইগুলো এরকমই, দেখো আলোচনাটা এরকমই, প্রিফেস টু লিরিক্যাল ভার্স এইভাবেই আলোচনা চলছে। তিনি ফার্স্ট পারসনে লিখেছেন, তিনি কি চাচ্ছেন, তিনি কি মনে করছেন, এই জায়গাগুলোই তিনি বর্ণনা করছেন। বলছে ইট ইজ সাপোজড বাই দ্য অ্যাক্ট অফ রাইটিং ইন ভার্স, তাই তো, অ্যান অথর মেক্স আ ফর্মাল এনগেজমেন্ট
that he will gratify certain non habits of association দেখো বলছে it is supposed এটা অনেকে মনে করে থাকে যে by the act of writing in verse verse মানে কি ছন্দে নাকি ভার্স কি গুরুত্বপূর্ণ কবিতার ক্ষেত্রে সিডনির মতে বলো ভার্স কি একদম প্রয়োজন কবিতা লিখতে গেলে না স্যার সিডনি তো ওরকম ভার্স ওটা বলছে কি ভার্স হচ্ছে কি একটা অর্নামেন্ট তাই না এটা প্রোজ থেকে একটু অর্নামেন্টাল ইয়ে দেয় এটা অর্নামেন্ট এটা একদম এসেনশিয়াল কোনো কিছু নয় তাই বলছে তারপরে এখানে তিনি বলছেন কি ইট ইজ সাপোজ দ্যাট বাই দ্য অ্যাক্ট অফ রাইটিং ইন ভার্স তাহলে ভার্সে লেখার সময় কোন একজন কবি কি করে অ্যান অথর মেক্স আ ফর্মাল এনগেজমেন্ট তিনি একটু চান যে আলোচনাগুলো যেন ফর্মাল হয় and that he will gratify certain non habits of association আর যদি তিনি ফর্মালি আলোচনা করেন কি ব্যাপার তাহলে পারে হয়তোবা যে মানুষের যে পরিচিত হ্যাবিটগুলো আছে সেইগুলোকে হয়তোবা তিনি গ্র্যাটিফাই করতে পারবেন মানে কি রিডার যখন পড়বে ফর্মালি বিষয়গুলো আলোচনা করলে রিডারেরা হয়তো সন্তুষ্ট হবে এটা একজন অথর হয়তো মনে করতে পারে বা মানুষজন কমনলি মনে করে থাকে and that he not only thus apprises the reader that certain class of ideas and expression will be found in this book এবং তারা এই মাধ্যম দিয়ে এই ফর্মাল এনগেজমেন্টের মাধ্যম দিয়ে রিডারদেরকে হয়তো অ্যাপ্রাইজ করতে চায় জানাতে চায় যে certain classes of idea and expression will be found in this book যে এই বইয়ে এই আইডিয়া বা এক্সপ্রেশনগুলো হয়তো পাওয়া যাবে but that others will be carefully excluded এবং তারা বলে দেয় কি যেমন এই বিষয়গুলো পাওয়া যাবে আর এই বিষয়গুলোকে এক্সক্লুড করা হবে এক্সক্লুড মানে বুঝছো তো ইনক্লুড করা মানে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে এক্সক্লুড মানে কি বাদ দেওয়া হ্যাঁ তার মানে যখন একজন অথর ভার্সে লেখে তখন লেখার আগে তিনি একটা ফর্মাল আলোচনা করেন যে ফর্মাল আলোচনার মাধ্যম দিয়ে তিনি হয়তো তার রিডারদেরকে বোঝাতে চান যে আমার এই বইয়ের ভিতরে এই আইডিয়া বা এক্সপ্রেশনগুলো পাওয়া যাবে আর এই আইডিয়াগুলো বাদ দেওয়া হবে এতে হয়তো বা রিডারদের তাই তো সার্টেন হ্যাবিট দেখো নন হ্যাবিট সেগুলো ক্ষেত্রে গ্র্যাটিফাই হতে পারে দিস এক্সপোনেন্ট অর সিম্বল হেল্ড ফোর্থ বাই মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ মাস্ট ইন ডিফারেন্ট এরাস অফ লিটারেচার হ্যাভ এক্সাইটেড ভেরি ডিফারেন্ট এক্সপেকটেশন কিন্তু দিস এক্সপোনেন্ট অর সিম্বল হেল্ড ফোর্থ বাই মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ তাহলে মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে কি এই যে ভার্সে মেট্রিক্যাল মানে হচ্ছে ভার্স তাই তো তাহলে ভার্সের মাধ্যমে এই যে এক্সপোনেন্ট মানে হচ্ছে কি এই যে এনগেজমেন্ট বা বিষয়টা দেখো দেখো পারসন হু সাপোর্টস অ্যান আইডিয়া অর থিওরি মানে এই বিষয়টা হ্যাঁ যেটা এই যে অথর বলতে যাচ্ছে যে আমি যদি আগে থেকে একটা ফর্মাল এনগেজমেন্ট দিয়ে নিই বা ইন্ট্রোডাকশন দিয়ে নিই তাহলে হয়তোবা আমার রিডাররা পড়ার পর বুঝতে পারবে আমার বইয়ে কি পাওয়া যাবে আর কি পাওয়া যাবে না তাহলে এই জায়গাটা মাস্ট ইন ডিফারেন্ট এরাস দেখো অফ লিটারেচার হ্যাভ এক্সাইট দেখো এই ল্যাঙ্গুয়েজগুলো একটু বেশি অন্য রকমের হ্যাঁ খুবই অ্যাডভান্স দেখো মাস্ট এর সাথে কার সম্পর্ক মাস্ট ইন ডিফারেন্ট এরাস অফ ল্যাঙ্গুয়েজ এটা মাঝখানে হঠাৎ করে একটা ফ্রেজ ঢুকাই ফেলছে কিন্তু ঠিক আছে তো এইটুকুর মধ্যে মূল সেন্টেন্স স্ট্রাকচার বলতে পারবা কেউ এইটুকুর ভিতরে এখান থেকে দিস থেকে শুরু করে বেসিক স্ট্রাকচারটাকে বলতে পারবা মানে এটা পড়তে হলে তোমাকে খেয়াল করতে হবে The exponent must in different eras of literature have excited very different মাস্টের পরে কি ভার্ব আসে না সে ভার্ব মাস্ট মডাল ভার্ব Must have excited. হ্যাঁ তাহলে হচ্ছে দিস এক্সপোনেন্ট অর সিম্বল হ্যাভ এক্সাইটেড ভেরি ডিফারেন্ট এক্সপেকটেশন দেখো ওর ভিতরে অনেকগুলো কথা এনে ফেলেছে ফ্রেজ দিয়ে দেখো দিস এক্সপোনেন্ট অর সিম্বল হেল্ড ফোর্থ বাই মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ এইটুকু একটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ তাহলে মেট্রিক্যাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই যে এক্সপোনেন্টগুলোকে আমরা ভাবছি বা ধরছি বা মনে করছি হেল্ড ফোর্থ মানে মনে করা সেটা ইন ডিফারেন্ট এরাস অফ লিটারেচার তাহলে সাহিত্যের যে এরা সেই এরাতে যদি একটু ডিফারেন্ট হয় সেখানে হ্যাভ এক্সাইটেড ভেরি ডিফারেন্ট এক্সপেকটেশন মানে এক ধরনের মনে করে চলছে এখন মানুষ কি পড়তে বেশি পছন্দ করে এই বর্তমান যুগে বলো তো কি পড়তে বেশি পছন্দ করে হ্যাঁ গল্প কবিতা উপন্যাস নাটক কোনটা বেশি পড়তে পছন্দ করে উপন্যাস একটু বেশি পড়ে মনে বলো তার গল্প উপন্যাস একটু বেশি পড়ে আমার মনে হয় উপন্যাস উপন্যাস এখনকার লোকজন
স্যার নভেল নভেল পড়তেই পছন্দ করে না মূলত এটা। আর দ্বিতীয়ত হলো এরা এখন ওই বড় বড় বই পড়তে পছন্দ করে না, ছোট ছোট বই পড়তে পছন্দ করে। ঠিক আছে? তো মনে করো শর্ট স্টোরি বা এই জাতীয় জিনিস পড়তে পছন্দ করে। হ্যাঁ, খুব রেয়ার কেসে আছে মানুষ যারা নভেল টভেল একটু বড় বই পড়ে। এখন আমি বললামই তো, আগে তো একটা পরিমাণ আন্দাজ করা যেত, তাই না? এই যে আমি যদি তোমাদের এখন বলি, এই যেখানে দেখ, এখানে তুমি 1-1.5 স্টুডেন্ট আছো আমার থার্ড ইয়ারের, কয়জন আছো যে গত 2 মাসে একটা বাংলা নভেল পড়েছো? কেউ আছো? আছো কেউ? না স্যার পড়ি নাই, বাংলা পড়া তো বাদ দিয়ে দিছি। ওটাই তো স্যার বাংলা পড়িনি, তবে নিজেরটাই পড়ছি। ওইটুকু নিজেরটা বলছো, তা তো ঠেলাতে পড়েছো যে দরকার। সাহিত্য তো ঠেলাতে হয় না, হয় বলো? সাহিত্য কি ঠেলা খেয়ে হয়? সাহিত্য স্যার এদিকে তো খুব সাহিত্য হচ্ছে মনের আনন্দে আবেগে পড়া হয়। আমার যখন মনে ভালো লাগে তখন আমি 2-3টা বই একবার পড়ে ফেলতে পারি, তাই তো? দেখা যাচ্ছে একটানা পড়ে ফেলছি, আবার যখন ভালো লাগে না তখন আর পড়তে ভালো লাগে না। আগে খুব আমিও স্যার পড়তাম। আমরা এখানে সাহিত্য পড়ি পরীক্ষায় পাশ করার জন্য, হ্যাঁ, ভালো রেজাল্ট করার জন্য। ওটা হচ্ছে একাডেমিক পড়াশোনা, ওটা সাহিত্য বলা যায় না। আমরা যেটা পড়তেছি এটা একাডেমিক পড়া, এটাকে সাহিত্য পড়া বলে না, বরং সাহিত্য এখানে নষ্ট হয়ে গেছে, সাহিত্যের গলা কাটা হয়ে গেছে। বুঝতে পেরেছো? প্রমথ চৌধুরী হয়তোবা বলেছেন যে সাহিত্য নষ্ট হয় কাদের হাতে জানো? সাহিত্যের আনন্দ কাদের হাতে নষ্ট হয়? টিচারদের টিচারদের হাতে। বই পড়া বলে একটা ইয়া ছিল না, প্রবন্ধ, ওখানে তিনি বলেছেন। হ্যাঁ, জি স্যার। সাহিত্যের সব বড় শত্রু হচ্ছে শিক্ষকেরা। তারা সাহিত্যটাকে সাহিত্যের মতো করে পড়ায় না, বা সাহিত্যের সেই আনন্দের জায়গাটা দেয় না। ঠিক আছে? তোমাদের যে সিলেবাস, মনে করো তোমাদের যে সিলেবাস 1 বছরের জন্য, এতে আনন্দ করে পড়ার মতো তো কিছু নাই, আছে বলো? চাপের ভিতরে আছো, না স্যার, তোমরা তো চাপের ভিতরে। এখানে তোমাকে আমাদের প্রশ্ন কাঠামো তো আমাদেরকে সাহিত্যের আনন্দ নিতে দেয়। হ্যাঁ, এখানে আনন্দ নেই, বরং নষ্ট করে ফেলেছে আনন্দটা। কিন্তু যদি একটু কমাই দিত, এই সময়ের ভিতর তুমি হয়তো সময় দিয়ে পড়তে পারতা। হ্যাঁ, একটা উপন্যাস অথবা একটা টম জোন্স পড়তে কতটুকু টাইম লাগতো? এটা কি 1 সপ্তাহে সম্ভব? কেউ যদি পড়তে চায়, হ্যাঁ, সবকিছু মেনটেন করে পড়তে পারবে? না স্যার। পারবে না। তাহলে ওটা দেওয়ার উদ্দেশ্যটা কি? হট করে দেওয়া যায় সামারি পড়ে যদি ছেলেপেলে পাস করার জন্য করে, তাহলে ওগুলো বই না দিয়ে তো সামারি বই বার করলে হয়ে যায় শুধু। ওসব দেওয়ার কি পড়ে গেছে? তো এই জন্য ব্যাপক অবস্থা। তাই বলছে দেখো, যে যদি ডিফারেন্ট, যদি সাহিত্যের একটা ভিন্ন যুগ চলতেছে, এই যুগে যদি আমি এখন আর এক ধরনের বই লিখি, তাহলে অন্য ধরনের এক্সপেকটেশন তৈরি হতে পারে, যে এখন মানুষ উপন্যাস পছন্দ করে, আর আমি এখন লিখতেছি হচ্ছে নাটক। হ্যাঁ, নাটক লিখতেছি। নাটক তো এখন চলে, নাটক একসময় চলতো, প্রচুর পরিমাণে নাটক চলতো। ঠিক আছে? তো এখন আর নাটক মনে হয় খুব কম মানুষই লেখে, নাটক আর কেউ লেখে না। বুঝতে পারছো? এখন তো টিভি নাটকই চলে, ওগুলো তো আর ওইভাবে বলা হয় না, ওটা টিভি সিরিয়াল, ওগুলো আলাদা জিনিস। কিন্তু সাহিত্যের জন্য যে নাটক, যেটা সাহিত্য ক্ষেত্রে আমরা যেগুলো পেয়েছি, এরকম মনে হয় খুব একটা এখন আর পাওয়া যায় না। বুঝতে পারছো? তো যাই হোক, তাই বলছে যে ফর এক্সাম্পল ইন দ্য এজ অফ ক্যাটুলাস, টেরেন্স, লুক্রেশিয়াস অ্যান্ড দ্যাট অফ স্টেটিয়াস অফ দ্য অর ক্লাউডিয়ান, এরা বিভিন্ন রাইটার। হ্যাঁ, এটা ওটা আমরা বুঝবো না, ও রাইটার বোঝাতে গেলে আমাদের এখন টাইম লাগবে। আমরা যদি একটু আসি যে ওদের এইজ এবং ইন আওয়ার ওন কান্ট্রি, দ্য এইজ ইন দ্য এইজ অফ চসার, বিউমেন্ট অ্যান্ড ফ্লেচার অ্যান্ড দ্যাট অফ ডান অ্যান্ড কাউলি অর ডান অন, দেখো ড্রাইডেন অ্যান্ড পোপ, এই 3টা যুগ কি ভিন্ন ভিন্ন না? শেক্সপিয়ার, বিউমেন্ট অ্যান্ড ফ্লেচার এটা এক যুগ, ডান অ্যান্ড কাউলি এক যুগ, ড্রাইডেন অ্যান্ড পোপ এক যুগ। শেক্সপিয়ার, বিউমেন্ট এবং ফ্লেচার হচ্ছে কি এলিজাবেথান এজ, তাই তো? ডান এবং কাউলি হচ্ছে কি ক্যারোলাইন এজ বা হচ্ছে পিরিটান এজ, আর ড্রাইডেন এবং পোপ হচ্ছে কি নিও ক্লাসিক্যাল এজ। তাহলে এক একটা জিনিস ভালো হয়েছে না? শেক্সপিয়ারের যুগে নাটক লিখেছে, তাই তো? নাটক চলেছে ব্যাপক। ওই সময় পোয়েট্রি লিখলেও কিন্তু অতটা ফেমাস হয়নি সবাই, হয়েছে? ওই সময় কি পোয়েট্রি লেখেনি? ওই সময় কিন্তু পোয়েট্রি লিখছে, কিন্তু এরকম ভাবে ফেমাস কিন্তু তখন হয়নি। তারপরে ডান এবং কাউলির এই সময় যুগে যত সব মেটাফিজিক্যাল পোয়েট্রি বা হচ্ছে এরকম ক্যাভেলিয়ার পোয়েট দিয়ে ভরা, যারা ছোট ছোট কবিতা লিখেছে। তারপর ড্রাইডেন এবং পোপ, এখানে কি দেখা যাচ্ছে? ব্যাপক ধরনের স্যাটায়ার লিখেছে। তাহলে এক একটা এইজ কি এক এক ধরনের না? বলো তো। তাহলে যেহেতু এক একটা এইজের এক এক ধরনের ব্যাপার রয়েছে, অতএব এক এইজে যদি তুমি অন্য ধরনের বিষয় আনো, তাহলে মানুষ কি হবে? যে এইজে যে এক্সপেকটেশন, তাই তো সেই এক্সপেকটেশন অনুসারে যদি না লেখো, তাহলে সেটা কাজ দিবে না, চলবে না। হ্যাঁ, তাই বলছি কি এক একটা এইজে এক এক ধরনের এক্সাইটমেন্ট মানুষের মধ্যে তৈরি হয়েছে, এক্সপেকটেশন তৈরি হয়েছে। সেই এক্সপেকটেশন অনুসারে আমাদেরকে ভাবতে হবে। সুতরাং আই উইল নট টেক আপন মি টু ডিটারমাইন দ্য এক্সাক্ট ইম্পোর্ট অফ দ্য প্রমিস
who is by the act of writing in verse an author in the present day makes to his reader. অতএব আমি এখন আমার উপর এটা নিতে যাচ্ছি না যে একজন রিডার একজন অথর, তাই তো, তার রিডারের উপরে তার লেখালেখির মাধ্যমে কি ধরনের ইম্পোর্ট তিনি দিতে চান। দেখো, এক্সাক্ট ইম্পোর্ট অফ দ্য প্রমিস হুইচ বাই দ্য অ্যাক্ট অফ রাইটিং ইন ভার্স, তাহলে কবিতা লেখার মাধ্যমে, ভার্সে লেখার মাধ্যমে কি ধরনের প্রভাব একজন অথর তার রিডারের উপরে বর্তমান সময়ে এক্সপেক্ট করতে চান, সেটা ডিটারমাইন আমি করতে চাচ্ছি না। ও ডিটারমাইন করার ইচ্ছা আমার নেই, ঠিক আছে তো, যে কি লিখতে হবে আর কি পড়তে হবে আর কি জনগণ নিবে, ওগুলো নিয়ে আমি ভাবছি না। But it will undoubtedly appear to many persons that I have not fulfilled the terms of engagement thus voluntarily contracted. যে কবিরা আগে লিখলেই কি করতো, এক ধরনের ফর্মাল এনগেজমেন্টে যেত, মানে একটু ইন্ট্রোডাকশন দিত, ইন্ট্রোডাকশন দিয়ে জনগণকে বা রিডারকে বোঝানোর চেষ্টা করতো। কিন্তু হয়তো আমি এটা করতে চাচ্ছি না, কিন্তু এটা করতে চাচ্ছি না মানেই আবার অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো আগে যে টার্মটা ছিল, যে আগে ইন্ট্রোডাকশনটা ছিল, আমি হয়তো এটা ফুলফিল করতে পারছি না। দেখা হচ্ছে ইট উইল আনডাউটেডলি অ্যাপিয়ার টু ম্যানি পারসন দ্যাট আই হ্যাভ নট ফুলফিলড দ্য টার্মস অফ অ্যান এনগেজমেন্ট। ওই যে ফর্মাল যে এনগেজমেন্ট, যে ইন্ট্রোডাকশন, এইটা যে আমি হয়তো বা ফুলফিল করতে পারছি না বলে অনেকে মনে করতে পারে। মানে মূল কথা হলো এরকম ইন্ট্রোডাকশন আমার দেওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে তো, যেটা মানে আমি পুরোপুরি দিতে পারবো না, পুরোপুরি বলতে পারবো না, পুরো কথাটা আলোচনা করতে পারবো না, এমনটা আমার দরকার নেই। দেখো এখানে একটা সুন্দর কথা আছে, এটা যদি একটু খেয়াল করো। বলছে দেখো, they who have been accustomed to gaudiness and inane phraseology of many modern writers, তাহলে দেখো phraseology of many modern writers, আমি খেয়াল করতো ওয়ার্ডসওয়ার্থ যখন ছিলেন তখন কি আমাদের কাছে মডার্ন ছিল, মডার্ন ছিল, রোমান্টিক ছিল, রোমান্টিক এজ। আর মডার্ন এজ শেক্সপিয়ারের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কত বছর পরে হয়েছে, আরো ওনার পরে ভিক্টোরিয়ান এজ আসছে, তারপরে মডার্ন আসছে, তার মানে প্রায় আরো কত, প্রায় 70-80 বা 100 বছর। তাহলে তিনি আবার মডার্ন এজ কেমন করে বুঝলেন? আগে জন্ম করে কি পরের বিষয়টা বোঝা যায়, নাকি তার সময়টাকেই মডার্ন এজ বলতেছেন তিনি? বলো তো, তার সময়টা কি হয়তো মডার্ন, মানে বর্তমানটাকে আমরা সবসময় মডার্ন বলে থাকি, ঠিক আছে তো, বর্তমানটাকে আমরা মডার্ন বলে থাকি। তো সেই হিসাবে বলছে দেখো, who have been accustomed to gaudiness and inane phraseology of many modern writers, যে আমাদের সময়ে বর্তমানে অনেক রাইটার রয়েছে যারা হুদাই লেখে এরকম বাংলা কথা। গডিনেস মানে বুঝো তো, মানে যার ভিতরে আনন্দ মজা নেই, এক ধরনের ভাব চক্র আছে আর কি, মানে জাঁকজমকতা ভাব এরকম। দেখো দেখো showy, the quality of being tastelessly showy or overly bright in color and excessively ornament in crude or vulgar manner. মানে অনেকেই লিখতেছে বর্তমানে, অনেকেই লিখতেছে কিন্তু তাদের লেখালেখির মধ্যে রয়েছে কি, মানে ভাব দেখানো ভাব, মানে তত্ত্ব নাই, গডিনেস আছে, লোক দেখানো ভাব আছে। একটা ইনেন ফ্রেজোলজি মানে হচ্ছে আনইন্টারেস্টিং কথাবার্তা। দেখো ইনেন, ফ্রেজিওলজি দেখি, এটা দেখি বলতে আছেন। দেখো শ্যালো, সেন্সলেস, শ্যালো অ্যান্ড ওভারলি ইলাবোরেট অর অ্যান্ড এমটি, মানে বেশি বেশি বোকা, যে কথার ভিতরে রস কষ নাই, তাই তো, নিরস, বুঝতে পারছো, শ্যালো, শ্বাস নাই, এরকম ফ্রেজিওলজিতে, এগুলোতে মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে। তাই বলছে দেখো যে they who have been accustomed to gaudiness and inane phraseology of many modern writers, যারা অলরেডি এটাতে অভ্যস্ত, if they persist in reading this book to its conclusion, তাহলে আমি যে বই লিখেছি সেই বইটা যদি জোর করে ওদেরকে কনক্লুশন পর্যন্ত পড়িয়ে নেওয়া হয়, will no doubt, নিঃসন্দেহে, will have to struggle with the feeling of strangeness and awkwardness. তাদের কাছে কি আমার বই ভালো লাগবে বলো? তাদের কাছে কেমন হবে? তারা স্ট্রাগল করবে with the feeling of strangeness and awkwardness, কারণ তারা একটাতে অভ্যস্ত, ঠিক আছে তো। মনে করো যে হচ্ছে পান্তা ভাত খেয়ে অভ্যস্ত, তাই তো, পচা ভাত খেয়ে অভ্যস্ত, তাকে যদি হঠাৎ করে রেস্টুরেন্টের দামি ওই তোমার কি বলবো বিরিয়ানি, বা এই জাতীয় খুবই রিচ ফুড দেওয়া হয়, তার কি সহ্য হবে পেটে, নাকি বদহজম হবে? বদহজম হবে। তাই এটা সেটা বলতেছে, যারা অলরেডি এই মডার্ন রাইটারদের এরকম আজগুবি লেখালেখি, লোক দেখানো লেখালেখি, জাঁকজমক লেখালেখি পড়ে অভ্যস্ত, অ্যাকাস্টম, তাদেরকে যদি আমি জোর করেও কনক্লুশন পর্যন্ত আমি আমার বই পড়িয়ে নিই, তারপরও তাদের ফিলিংটা ভালো হবে না।
তারা মনে করবে আবার কি পড়লাম, একটা অদ্ভুত ভাব তাদের ভিতরে তৈরি হবে। তাই বলছে দে উইল লুক রাউন্ড ফর পোয়েট্রি অ্যান্ড উইল বি induced to inquire by what species of courtesy these attempts can permitted to assume their title। হ্যাঁ, তারা হয়তো মনে করবে দে উইল লুক রাউন্ড ফর পোয়েট্রি, হ্যাঁ, তারা পোয়েট্রি খুঁজবে, and will be induced to inquire by what species of courtesy these attempts can be permitted, হ্যাঁ, to assume that title। মানে তারা মনে করবে যে এইগুলো পোয়েট্রি হলো কেমন করে। হ্যাঁ, তারা পোয়েট্রি বলতে কি বুঝে, ওই সনেটের মতো। হ্যাঁ, দেখো তো শেক্সপিয়ারের যে কবিতা, এই কবিতার ভিতরে কি রাইম, রিদম এগুলো কিছু আছে বলো তো? না স্যার। যেগুলো পড়েছি টিনটান অ্যাবি বলো, বা হচ্ছে তোমার ওই যে ওড টু ইমর্টালিটি বলো, তো বিশাল বিশাল এগুলো পড়ার পর ওই রিডাররা হয়তো বলবে এগুলাকে আবার কবিতা বলে কে। হ্যাঁ, এরা হয়তো তাই বলতে পারে, কারণ তারা কবিতা খুঁজবে। হ্যাঁ, বলছে দে উইল লুক রাউন্ড ফর পোয়েট্রি, এবং আমার কবিতাগুলো পড়ার পর তারা ভাববে এইগুলোকে আবার পোয়েট্রি বলার পারমিশন কে দিল। তাই বলছে হোয়াট স্পিসিস অফ কার্টেসি দিস অ্যাটেম্পটস ক্যান বি পারমিটেড টু অ্যাজিউম দ্যাট টাইটেল। অ্যাজিউম দ্যাট মানে কবিতার টাইটেলটা কে দিতে বললো, এরকম তারা মনে করতে পারে। I hope therefore the reader will not censor me for attempting to state what I have proposed to myself to perform। অথবা আমার বন্ধুরা আমাকে কি বললো না বললো ওটা আমার দেখার বিষয় না, ঠিক আছে? তো আমি মনে করি দ্য রিডার উইল নট সেন্সার মি, মানে কি আমাকে গালাগালা করবে না, গালিগালা করবে না আর কি, আমি যেটা বলতে চাচ্ছি সেটার জন্য। যে আই হোপ দেয়ারফর দ্য রিডার উইল নট সেন্সার মি ফর অ্যাটেম্পটিং টু স্টেট হোয়াট আই হ্যাভ প্রপোজ টু মাই সেলফ টু পারফর্ম। মানে বন্ধুদের পরামর্শ না নিয়ে আমি আমার পরামর্শে কি করার প্রস্তাব আমি নিজের কাছে করেছি, মানে নিজেই কি সিদ্ধান্ত নিয়েছি, এটার জন্য হয়তো রিডাররা যদি পড়ে তাহলে অন্তত তারা আমাকে সেন্সার করবে না। সেন্সার মানে কি বলো? সমালোচনা করা, তাই তো, যে তারা আমাদের সমালোচনা করবে না। এন্ড অলসো অ্যাজ ফার দ্য লিমিটস অফ আ প্রিফেস উইল পারমিট, তাহলে আমি বলতেছি প্রিফেসের লিমিটে যতটুকু পারা যায়, মানে একটা প্রিফেস লিখতে যে পরিমাণ লিমিট থাকে, তাই না, যে পরিমাণ ওয়ার্ড লিমিট থাকে বা যে পরিমাণ লেন্থ থাকে, টু এক্সপ্লেইন সাম অফ দ্য চিফ রিজন হুইচ হ্যাভ ডিটারমাইন্ড মি ইন দ্য চয়েস অফ মাই পারপাস। অতএব আমি চেষ্টা করব ওই প্রিফেসের মধ্যেই, হ্যাঁ, আমার চিফ রিজনগুলোকে তুলে ধরতে, যে কেন আমি এই ধরনের কবিতা লেখার চয়েস করেছি। দ্যাট অ্যাট লিস্ট হি মে বি স্পেয়ার্ড অ্যানি আনপ্লেজেন্ট ফিলিং অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অন্তত এটা পড়ার পর একজন রিডার অন্তত ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করবে না। হি মে বি স্পেয়ার্ড অ্যানি আনপ্লেজেন্ট ফিলিং অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার যে আনপ্লেজেন্ট ফিলিং, এটা হয়তো তো সেখান থেকে তিনি রক্ষা পাবেন। স্পেয়ার মানে কি? রক্ষা পাবেন। অ্যান্ড দ্যাট আই মাইসেলফ বি প্রোটেক্টেড ফ্রম ওয়ান অফ দ্য মোস্ট ডিজনারেবল অ্যাকুজিশন হুইচ ক্যান বি ব্রট এগেইনস্ট অ্যান অথর। আর ওইগুলো লেখার মাধ্যমে, যেগুলো আগে বলেছে আমার বন্ধুরা যা বলেছে, নিজেকে ডিফেন্স করা, ওই ডিফেন্সিভ রাইটিং যদি লিখি আমি, তাহলে একজন অথরের বিরুদ্ধে যে পরিমাণ ডিজনারেবল অ্যাকুজিশন আসবে সেটা থেকে অন্তত আমি রক্ষা পাবো, কারণ আমি আর ওই রকম ডিফেন্সিভ রাইটিংয়ে যাচ্ছি না। আমি যাচ্ছি আমার বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা, হয়তো আমার মতামতগুলোকে একটু হালকাভাবে তুলে ধরা। আমি এমন রাইটিংয়ে যাব না যাতে আমার রিডারেরা আমাকে অ্যাকিউজ করতে শুরু করে, হ্যাঁ, সেই রকম করে, হ্যাঁ, যে মালামাল ঠিক নাই বলে সে এখন হকারি করতে এসেছে বেশি। হ্যাঁ, যার এমনি তত্ত্ব ভালো আছে সে এমনি পারবে, তার মানুষ এমনি তাকে পছন্দ করবে। নেমলি দ্যাট অফ অ্যান ইন্ডোলেন্স হুইচ প্রিভেন্টস হিম ফ্রম এন্ডেভারিং টু অ্যাসার্টেন হোয়াট ইজ হিজ ডিউটি, অ্যান্ড হোয়েন হিজ ডিউটি ইজ অ্যাসার্টেন্ড প্রিভেন্টস হিম ফ্রম পারফর্মিং ইট। অতএব অ্যাকুজিশনটা কি ছিল? দেখো অ্যাকুজিশনটা কি, নেমলি মানে ওই অ্যাকুজিশনের নামটা, মানুষ যেটা আগে বলতো আর কি, দ্যাট অফ অ্যান ইন্ডোলেন্স হুইচ প্রিভেন্টস হিম ফ্রম এন্ডেভারিং টু অ্যাসার্টেন হোয়াট ইজ ডিউটি। জনেশ রায় দেখা যাচ্ছে তিনি ওই ডিফেন্সিভ রাইটিং লিখতে গিয়ে ওই অথর ভুলেই যায় যে আসলে তার ডিউটি কি ছিল। হ্যাঁ, দেখো হুইচ প্রিভেন্টস হিম ফ্রম এন্ডেভারিং টু অ্যাসার্টেন হোয়াট ইজ ডিউটি, যে একজন অথরের ডিউটি কি, ঠিক আছে? তো এই ডিউটির কথাই হয়তো সে ভুলে যায়, অথবা ডিউটির পর্যায়ে সে আসেই না, অথবা হোয়েন ইজ ডিউটি ইজ অ্যাসার্টেন, আর যদি বা সে একজন রাইটারের ডিউটি কি সেটা যদিও বা সে বুঝতে পারে, কিন্তু প্রিভেন্টস হিম ফ্রম পারফর্মিং ইট, সে তার ডিউটিটা হয়তো পারফর্মও করতে পারে না। কারণ দেখা যাচ্ছে তারা আগে থেকেই এমন কিছু ডিফেন্সিভ কথা বলে বসে, যখন কথাগুলো বলে বসার কারণে ওর নিচে তারা নামতে পারে না, ঠিক আছে? তো এক ধরনের ইন্ডোলেন্স তৈরি হয়। দেখো দ্যাট অফ অ্যান ইন্ডোলেন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডোলেন্স বলো? দেখো অনেকগুলো ওয়ার্ডের মিনিং আছে যেগুলো এক এক অর্থ দিবে, যে এক ধরনের, দেখো অ্যাভয়েডেন্স অফ অ্যাক্টিভিটি অর এক্সারশন
এটা লেজিনেস আসবে না, মেইনলি আসবে অ্যাভয়েডেন্স অফ অ্যাক্টিভিটি, মানে এড়িয়ে যাওয়া। ঠিক আছে তো, যে যখন কেউ একজন মনে করো কোনো একটা কথা বলে বসলো, আগে থেকে নিজের গুণগান করে নিল, দেখবা যে আগে থেকে যারা খুব বেশি হইচই করে, নিজের খুব গুণগান করে, দেখবা যে মাঝখানে তাদের অবস্থা যদি একটু কোনোভাবে এদিক ওদিক হয়ে যায়, কেমন হয় বলো তো? তারা কি ফ্রিলি কাজ করতে পারে আর? না স্যার। তখন দেখবো যে একটা মান সম্মানের দায় মনে করে, ঠিক আছে তো, হঠাৎ করে হতাশা বোধ করে দেখা যাচ্ছে ফ্রিলি আর কাজ করতে পারে না। তাই বলছে এন্ডোলেন্স তৈরি হয় একটা। আচ্ছা, তাহলে অথরের উদ্দেশ্য হচ্ছে কি, ডিফেন্সিভ কোনো রাইটিং না লিখে তিনি একটা কি করবেন বলো, নিজের মতো করে নিজের তত্ত্বগুলোকে প্রিফেসের মাধ্যমে তুলে ধরবেন। ঠিক আছে তো, যদিও প্রিফেস মানে একটা ইন্ট্রোডাক্টরি রাইটিং, কিন্তু তিনি একটু অন্যভাবে তুলে ধরতে চাচ্ছেন বিষয়টা এরকম যে প্রত্যেকেরই সব অথরই করে কি তার লেখার আগে একটা ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু তিনি একটু অন্যভাবে চাচ্ছেন নিজেকে এই তথ্য থেকে বাঁচানোর জন্য, যে অন্তত যাতে আমি আমার রিডারদের কাছে আবার ছোট না হয়ে যায়। ঠিক আছে তো, রিডাররা যেন আমাকে আবার হঠাৎ করে অভিযোগ করতে না শুরু করে। হ্যাঁ, তাহলে প্রথম দিকের তিনি যে পয়েন্টগুলো লিখেছিলেন তার উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই ওখানে তোমরা পেয়েছো। আর এইখানে যে কথাগুলো বলছে যে বর্তমান রিডারদের রাইটিংগুলো কেমন, হ্যাঁ, যেদের রাইটিংয়ের ভিতরে গডিনেস আছে, ইনএন ফ্রেজিওলজি আছে, যেগুলো পড়ে পড়ে মানুষ একদম অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে হঠাৎ করে ভালো খাবার দিলে পারে আর খাইতে ভালো লাগবে না। হ্যাঁ, এটা এছাড়াও আরও কিছু কথা বলেছেন, সেগুলো তোমরা একটু এগুলো বারবার একটু পড়বা, তা নাহলে বেসিক জায়গাটা ধরতে পারবো না। কিন্তু আমি তো নাই পড়িয়ে দিচ্ছি, কিন্তু সেন্টেন্সগুলো কি ছোট ছোট না বড় বড় বলো তো? অনেক বড় বড়। হ্যাঁ, সেন্টেন্সগুলো একটু খেয়াল করো। বড় বড়। এই যে দেখো এখান থেকে শুরু হয়েছিল, এই যে এখান থেকে আই হোপ থেকে একটা সেন্টেন্স শুরু না, আই হোপ দেয়ারফর, এটা সেন্টেন্সটা শেষ হয়েছে কোথায় বলো তো? পারফর্মিং ইট। হ্যাঁ, এই যে এখান থেকে শুরু হয়ে এইখানে গিয়ে শেষ হয়েছে, মানে তোমাকে খুব ধীরে ধীরে পড়ে অর্থগুলো কিন্তু বুঝতে হবে যে কোনটার সাথে কি লিঙ্ক। আর মাঝখানে মাঝখানে ফ্রেজ আসতেছে কিন্তু, হ্যাঁ, মাঝখানে মাঝখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজের মতো, হ্যাঁ, যেমন করে ডায়লগ দিতে গেলে বা হচ্ছে লেকচার দিতে গেলে যেমন কথার মধ্যে কথা চলে আসে, তখন ওরা কথার ভিতরে কথা নিয়ে চলে আসতেছে। আর একটা বিষয়ের দেখো কয়টাগুলো দ্যাট যেখানে যেখানে আছে সেখানে সেখানে এক একটা তথ্য আসতেছে। ঠিক আছে তো, দ্যাট দিয়ে এই যে এখানে একটা দ্যাট, এখানে একটা দ্যাট, এইখানে একটা দ্যাট, এই দ্যাট দিয়ে আলাদা আলাদা করে 3টা ক্লজ যুক্ত করা হয়েছে। মেন কথা হলো দেখো, আই হোপ দ্য রিডার উইল নট সেন্সার মি ফর অ্যাটেম্পটিং টু স্টেট হোয়াট আই হ্যাভ প্রপোজ টু মাই সেলফ টু পারফর্ম। দেখো এই মাঝখানে মাঝখানে দেয়ার ফর এটা ওটা ঢুকিয়ে মূল সেন্টেন্সটাকে, মূল কাঠামোটাকে অনেক বড় করে ফেলেছে। ওইগুলোকে যদি একটু বাদ দিয়ে মূল স্ট্রাকচারটাকে ধরো না তুমি, তাহলে আরো বেশি তথ্যটাকে ক্লিয়ার করতে পারবা। কারণ এগুলো তো ওইভাবে পড়ানো যাচ্ছে না, এখন সময় নেই, একটু বাসায় তোমাকে নিজে নিজে একটু স্টাডি করতে হবে। ঠিক আছে তো, তাহলে সমস্যা হয়ে যাবে। দেখো এই জিনিসটা যদি আমি একটু দেখি, এখানে একটু সবাই খেয়াল করো। দেখো, আই মাইসেলফ মে বি প্রোটেক্টেড ফ্রম ওয়ান অফ দ্য মোস্ট ডিজেনারেবল অ্যাকুজিশন হুইচ ক্যান বি ব্রট এগেইনস্ট অ্যান অথর। তাহলে এখানে রাইটারের উদ্দেশ্য কি, যে আই মাইসেলফ মে বি প্রোটেক্টেড মানে কি, এটার মানে কি, আই মাইসেলফ মে বি প্রোটেক্টেড, নিজেকে প্রোটেক্ট রক্ষা পেতে পারি, তাই না? যে আমি রক্ষা পেতে পারি কোথা থেকে? ফ্রম ওয়ান অফ দ্য মোস্ট ডিজেনারেবল অ্যাকুজিশনস। এখানে একটা ঝামেলা আছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিজেনারেবল অ্যাকুজিশন হয়ে আছে না, এখানে এখানে এস একটা মনে হচ্ছে হয়নি, তাই না? এরকম ব্যাপারটা না, যদি অ্যাকুজিশনকে আমরা প্লুরাল করি না, কিন্তু এখানে যে ইউজ করা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ডিজেনারেবল অ্যাকুজিশন হুইচ ক্যান বি ব্রট এগেইনস্ট অ্যান অথর। তাহলে অথরের বিরুদ্ধে আনা যেতে পারে এমন একটা ডিজেনারেবল অ্যাকুজিশন আছে, সেখান থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। এখন অ্যাকুজিশনটা কি, এই যে ডিজেনারেবল অ্যাকুজিশনটা কি, এখানে হচ্ছে নেমলি, অতএব অ্যাকুজিশনের নাম হলো যে অফ অ্যান ইন্ডোলেন্স, অনিচ্ছা। ইন্ডোলেন্স অনিচ্ছা, কোনো কিছুর প্রতি ইচ্ছা না, যেটা কি করে, যে অনিচ্ছা প্রিভেন্ট করে একজন অথরকে কি করতে থেকে, ফ্রম এন্ডেভারিং টু অ্যাসার্টেন হোয়াট ইজ হিজ ডিউটি। যে একজন রাইটারের ডিউটি কি, হঠাৎ করে তারা কিছু লিখে হইচই বাঁধিয়ে দেয়, কিন্তু একজন রাইটারের ডিউটি কি, এই ডিউটিটা আগে অ্যাসার্টেন করতে হবে, নিশ্চিত করতে হবে, আর এর জন্য তাকে এন্ডেভার করতে হবে, মানে কি তাকে পরিশ্রম করতে হবে, সেই পরিশ্রমই করতে চায় না।
ঠিক আছে? অনেকে শুধু লিখতেই চায়, লেখেই লেখে, কিন্তু লেখালেখি দিয়ে একজন রিডারের বা রাইটারের ডিউটি কি সেটা সে নিশ্চিতই করতে পারে যে তার কাজ কি, শুধু কি বিনোদন দেওয়া নাকি সমাজে একটা বিশেষ ভিন্ন কিছু একটাকে তৈরি করা। দেখ হচ্ছে যেটা তারা হয়তো তার ডিউটিটা বুঝতেই চেষ্টা করে না। এটা হচ্ছে তার এই যে এটাই হচ্ছে তার ডিজারেবল অ্যাকুইজিশন, যে অনেকে আছে, অনেক রাইটার আছে, তারা প্রথমে দেখায় নিজেকে, হ্যাঁ আমি এই করবো সেই করবো, তারপরে তারা আর করে না, বুঝছে, তারপরে করে না। তাহলে এই জন্য ওই যে হকারি করে, হ্যাঁ যেমন আমাদের রাজনীতিবিদরা আছে না, ভোট নেওয়ার আগে কি করে, ভোট নেওয়ার আগে অনেক হইচই করে নাকি, হ্যাঁ এখানে যায় সেখানে যায়, আরে এই করে দিব সেই করে দিব, অনেক কিছু করে নাকি, কিন্তু আমরা দেখে দেখে তো অভ্যস্ত। কি করে, তাই তাই কিছু করে সবাই যেভাবে বলে, হুম করে না স্যার। হ্যাঁ, বলে যে পরের বার ভোট দিয়ে করে দিবনি, অর্ধেক বাকি আছে পরের বার সম্পূর্ণ করবো নাকি। তো এরকম ভাবে অথররাও আগে থেকে ব্র্যাগিং করলে কি হবে, ব্র্যাগ করা মানে কি একদম গর্ব, গলা খুলে বলা, হ্যাঁ মাথা তুলে বলা, কিন্তু পরে আর করে না, এরকম একটা অভিযোগ অথরদের নামে আছে। তো আমারও যেন সেই অবস্থা না হয়, সেই জায়গা থেকে আমি নিজেকে একটু রক্ষা করতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য ডিফেন্সিভ দিয়ে আমি এই করে দিব সেই করে দিব এমনটা আমার বলার দরকার নেই। আমি সরাসরি সত্য কথা বলবো, এতে যদি মানুষ গ্রহণ করে করবে, না করলে না করবে। এই তাহলে 4 পর্যন্ত তিনি কি লিখবেন না লিখবেন সে সম্পর্কে আগে ডিফেন্স করতেছেন। আসলে কি কথা দিয়ে কি উল্টে গেল না? তিনি সেই ডিফেন্সেরই তো আছেন নাকি, হ্যাঁ বলো, তিনি তো ডিফেন্সেই খেলছেন নাকি, কি মনে হয়? নিজের রাইটিং নিয়ে এখনো ডিফেন্সই আছেন। হ্যাঁ, যে আমাকে যেন কেউ খারাপ না বলে সেই ডিফেন্সে কিন্তু আমি এখনো আছি। আচ্ছা, এবার আসি মূল কথা, এখান থেকে শুরু। বলছে দ্য প্রিন্সিপাল অবজেক্ট দেন প্রপোজড ইন দিস পয়েন্টস। খেয়াল করো, তাহলে আমি যে কবিতাগুলো লিখেছি সেই কবিতার প্রিন্সিপাল যে অবজেক্ট, সেই অবজেক্টটা কি? ওয়াজ টু চুজ ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশন ফ্রম কমন লাইফ। তার মানে আমি এই যে ফার্স্ট ভলিউমে যে কবিতাগুলো লিখেছি সেই কবিতাতে আমার একটা কি ছিল, এক্সপেরিমেন্টের ইচ্ছা ছিল না? কি এক্সপেরিমেন্ট করার ইচ্ছা ছিল? যে আমি কি নিব, দেখো চুজ করব ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশনস। কোথা থেকে নিব? কোন হাই সোসাইটি থেকে নিব, লাইফ থেকে, হ্যাঁ কমন লাইফ থেকে। কমন লাইফ থেকে। যেমন আমরা ওই যে নিও ক্লাসিক্যালের তোমার আলেকজান্ডার পোপের পড়েছি, দ্য রেপ অফ দ্য লক পড়েছি, তাই তো? তারপর হচ্ছে তোমার আবসালাম এবং অ্যাসিডবল পড়েছি, এগুলো কমন পিপলদের সমাজ থেকে নেওয়া। স্যার আপার ক্লাস সোসাইটির। হ্যাঁ, এটা হচ্ছে হায়ার ক্লাস, তাই তো? অ্যারিস্টোক্রেটিক সোসাইটি থেকে নেওয়া। কমন পিপলদের লাইফ নিয়ে সাহিত্যকর্ম রচিত হয়েছে এই রোমান্টিক এজ, তার পরবর্তী সময় থেকে। তার আগ পর্যন্ত তুমি শেক্সপিয়ার পড়ো, তুমি যে অ্যাজ ইউ লাইক ইট পড়েছো, তাই তো? তারপর আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়েছো, ম্যাকবেথ পড়েছো। কমন পিপলদের কোনো টার্গেট আছে এখানে, বলো? না স্যার, সব না স্যার। ডক্টর ফস্টাস পড়েছো, কমন পিপল আছে নাই? ভলপনি পড়েছো, কমন পিপল আছে নাই? তাই তো? তারপর চার কি পড়েছো তুমি? টম জোন্স পড়ো, মার্চেন্ট অফ ভেনিস। হ্যাঁ তাই তো? মার্চেন্ট অফ ভেনিস পড়েছো, হ্যাঁ কোনো কমন পিপল নাই, দেখো সব উচ্চ শ্রেণী, হ্যাঁ উচ্চ শ্রেণীর ব্যাপার। কিন্তু পরবর্তীতে রোমান্টিক এজ, পরবর্তী ভিক্টোরিয়ান এজ, মডার্ন এজে আমরা কমন পিপল পাচ্ছি, যেগুলো আমরা যদি নভেল তো নাই তোমাদের, তাই না? ও নভেল তো আছে তোমাদের, কি বলছি আমি, হ্যাঁ ওকে। তো দেখো এই যে জায়গাগুলোর কথা বলছি, তাই জন্য বলতেছে যে আমার এই কবিতাগুলো লেখার প্রধান অবজেক্ট হচ্ছে কি করা, কমন লাইফ থেকে ইনসিডেন্ট এবং সিচুয়েশন নেওয়া, and to relate or describe them throughout as far as possible. ইউজ করা। বলো, কেউ কিছু বলছো? এবং সেই ইনসিডেন্ট বা সিচুয়েশনগুলোকে আমি রিলেট করব বা ডিসক্রাইব করব কি দিয়ে? দেখো, ইন আ সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ রিয়েলি ইউজ বাই ম্যান। তার মানে আমি যেহেতু কমন লাইফ থেকে নিচ্ছি সিচুয়েশন এবং ইনসিডেন্ট, এবং সেইগুলোকে ডিসক্রাইব করতে গিয়েও আমি যে ভাষাটা ইউজ করব সেই ভাষাটা হবে কি? ওই সে সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ রিয়েলি ইউজড বাই মেন। হ্যাঁ, রিয়েলি ইউজড বাই মেন মানে কি? মানুষ যেটা আসলে অন্তর থেকে ইউজ করে। আমি তো তোমাদের সাথে কথা বলছি, আমি কি একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলছি, তাই তো? কি বলো, আমি তোমাদের সাথে কি আমার মতো করে কথা বলছি? জি স্যার। হ্যাঁ, আমার না, মতো স্যার। বলছি না, ফর্মাল ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন রেখে কথা বলছি। কিন্তু যখন আমি আমার বাড়ির লোকের সাথে কথা বলি তখন দেখা যাবে আমি আমার একদম, তখন আমি আর খেয়াল করি না যে আমার কথার ভিতরে কি আসতেছে না আসতেছে, হ্যাঁ কোন ধরনের ভাষা আসতেছে। অতএব রিয়েলি ইউজড বাই ম্যান, এই কথাটা খেয়াল করতে হবে যে ইন আ সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ রিয়েলি ইউজড বাই ম্যান অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম, এবং একই সাথে টু থ্রো ওভার দেম আ সার্টেন কালারিং অফ ইমাজিনেশন, এবং সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে যখন ইউজ করবো তখন একটা ইমাজিনেশন, একটা কালার থাকবে, হোয়ার বাই যে কালারের মাধ্যমে অর্ডিনারি থিংস শুড বি প্রেজেন্টেড টু দ্য মাইন্ড ইন অ্যান আনইউজুয়াল অ্যাসপেক্ট। হ্যাঁ,
এবং আমি যখন ওইগুলোকে প্রেজেন্ট করব মানুষের মনে, তখন একটা আনইউজুয়াল মনে হবে। তাহলে দেখো আমি নিচ্ছি কমন ইনসিডেন্ট, কমন সিচুয়েশন, কমন ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমি সেগুলোকে কল্পনার কালার দিয়ে এমনভাবে রিপ্রেজেন্ট করব যে মানুষের মনে এটা ইউজুয়াল মনে হবে না, আনইউজুয়াল মনে হবে। অ্যান্ড ফার্দার অ্যান্ড অ্যাবভ অল, এবং আরও বেশি বলতে গেলে, টু মেক দিস ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশন ইন্টারেস্টিং বাই ট্রেসিং ইন দেম ট্রুলি, তাই তো? তাহলে সেগুলোকে আমি এই ইনসিডেন্ট বা সিচুয়েশন যেগুলো আমি কমন লাইফ থেকে নিয়েছি সেইগুলোকে আমি এমন ইন্টারেস্টিং করে তুলবো। দেখো বলছে কি, যে মেক দিস ইনসিডেন্টস অ্যান্ড সিচুয়েশন ইন্টারেস্টিং বাই ট্রেসিং ইন দেম ট্রুলি, নট দ্য অস্টেনশাসলি দ্য প্রাইমারি লজ অফ আওয়ার নেচার। তাহলে আমি এগুলোকে সিচুয়েশনগুলোকে ইন্টারেস্টিং করবো কি দিয়ে? বলো কি দিয়ে করবো? প্রাইমারি লজ অফ আওয়ার নেচার, তাই তো? নেচারের যে প্রাইমারি ল আছে, নেচারাল যে অবজেক্টগুলো আছে, ঠিক সেইগুলোকে ট্রেস করার মাধ্যমে, ওগুলোকে তুলে ধরার মাধ্যমে। দেখো আমরা যখন পড়ছি, টিনটা ন্যাভি পড়তেছি বা হচ্ছে ওড টু ইমর্টালিটি যেটা আমরা পড়েছি, ওখানে কি নেচারকে তিনি একটু অস্বাভাবিকভাবে তুলে ধরছেন না? বলো তো, ওখানে তিনি একটা স্পিরিট দেখতে পাচ্ছেন, নেচারের একটা ইফেক্ট তিনি বুঝতে পারতেছেন। এই জায়গাগুলোকে তিনি তার ইমাজিনেশনের কালারিং দিয়ে ওইভাবে রিপ্রেজেন্ট করেছে, যেটা আমরা পারবো না। অতএব এটা ঠিক অস্টেনশাসলি না, মানে একদম রং চং দিয়ে অনেক করে না যে সাজগোজ বলে তো একটা কথা আছে নাকি, মানে নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করার একটা বৈশিষ্ট্য আছে না? কেউ করে কি অতিমাত্রায় সাজগোজ করে, এটা কি, এটা বলে অস্টেনশাস। কিন্তু মানে সিমসাম বলে একটা কথা আছে না, সিমসাম মানে বুঝো তো? সিমসাম মানে কি? সাধারণ। সিমসাম মানে কি? সাধারণভাবে নিজেকে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। আর অস্টেনশাস মানে কি? মানে জাঁকজমকভাবে করে, মানে মেকআপ টেকআপ এমন ভাবে করছে মনে হচ্ছে যে একদম মেকআপ করা। আর অনেকে আছে মেকআপ করলেও খুবই সিম্পলি ভাবে করে, বোঝা যায় না যেটা মেকআপ করে, তাকে দেখতে সুন্দর লাগে, ভালোই লাগে। এরকম দেখো অস্টেনশাস মানে কি বলতে যাচ্ছে? ক্যারেক্টারাইজড বাই প্রিটেনশাস এন্ড শোয়ি ডিসপ্লে, হ্যাঁ, ডিজাইন টু ইমপ্রেস, উদ্দেশ্য থাকে অন্যকে ইমপ্রেস করা। আর আমার উদ্দেশ্য এরকম অস্টেনশাস না, আমার উদ্দেশ্য হচ্ছে খুবই সিম্পলি নেচারের যে লগুলো আছে, নেচারের যতটুকু পারা যায় সেই ন্যাচারাল ল দিয়েই এই কমন ইনসিডেন্ট এবং সিচুয়েশনগুলোকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে তো? এটা হচ্ছে আমার উদ্দেশ্য। চিপলি অ্যাজ ফার অ্যাজ রিগার্ড দ্য ম্যানার ইন হুইচ উই অ্যাসোসিয়েট আইডিয়াজ ইন আ স্টেট অফ এক্সাইটমেন্ট, হ্যাঁ, অতএব যাতে একটা এক্সাইটমেন্ট চলে আসে। চিপলি দেখো বিশেষ করে প্রধানত কেন করবে এরকমটা? চিপলি অ্যাজ ফার অ্যাজ রিগার্ডস দ্য ম্যানার ইন হুইচ উই অ্যাসোসিয়েট আইডিয়াজ ইন আ স্টেট অফ এক্সাইটমেন্ট। দেখো সেন্টেন্সগুলো খেয়াল করো, মানে প্রচুর পেঁচানো সেন্টেন্স, হ্যাঁ, খুবই সিম্পল সেন্টেন্স না। মানে একজন মানুষ কথা বলতে গিয়ে যেমন পেঁচায়, ওরকম পেঁচানো সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে কোথা থেকে দেখছো? বলো তো কোথা থেকে শুরু হয়েছে? এইখান থেকে শুরু হয়েছে, শুরু থেকেই শুরু হয়েছে নাকি? দিয়ে শেষ হয়েছে কোথায়? এই যে এখানে, এখানে তো শেষ হয়েছে নাকি? কি ব্যাপার, উল্টাতে গেলে আটকায় যাচ্ছে। এর থেকে আগের তিনটে। তারপর হচ্ছে কি হাম্বল এন্ড রাস্টিক লাইফ। এবারে একটু খেয়াল করো যে তাহলে আমি কোন ধরনের লাইফ নিচ্ছি। স্যার আপনার স্ক্রিন তো দেখা যায় না। সবার একই ঘটনা? না স্যার, তার স্ক্রিন দেখা যাচ্ছে না। তো দেখা যায়, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, যদি দেখা না দেখতে পাচ্ছি স্যার। তাহলে তোমাদের সমস্যা, কারণ আমার এদিকে সমস্যা হলে কেউ দেখতে পাবে না। তাহলে ওখানে নেটের সমস্যা হয়তো বা। তাহলে দেখো হাম্বল এন্ড রাস্টিক লাইফ ওয়াজ জেনারেলি চোজেন। তাহলে তিনি চুজ করেছেন কোনগুলো? হাম্বল এন্ড রাস্টিক লাইফ, বিকজ ইন দ্যাট কন্ডিশন the essential passion of the heart find a better soil in which they attain their maturity, হ্যাঁ, কারণ ওই অবস্থায় হাম্বল এবং রাস্টিক লাইফেই মেইনলি মানুষের এসেনশিয়াল প্যাশনগুলো বেশি পরিমাণে সয়েল পায়। সয়েল পাওয়া মানে কি বলো? যে গাছ মাটি পায়, সেই গাছ মাটি পাওয়া মানে কি দ্রুত কি করে? ম্যাচুরিটি অর্জন করে না? পাথরের উপরে যে ঘাস জন্মে, পাথর থেকে পানি চলে গেলেই কি সেই ঘাস কি আর থাকে? বলো, মারা যায়। হ্যাঁ, কিন্তু মাটিতে যার শিকড় গাড়ে তার শিকড় অনেক দূরে যায় এবং সে ম্যাচুরিটি অর্জন করতে পারে। তাই বলছে যে আমি কেন হাম্বল এবং রাস্টিক লাইফ কেন নিয়েছি, কারণ আমার মনে হয় যে ওই কন্ডিশনে মানুষের এসেনশিয়াল প্যাশনগুলো খুব ভালোভাবে ম্যাচুরিটি অর্জন করতে পারে। কারণ তাদের ওখানে
বেটার সয়েল পায়। সয়েল মানে কি, বেটার মানে নার্চারিং ইফেক্টটা পায়, ঠিক আছে? তো যেখান থেকে প্যাশনগুলো নার্চার করা যায়। অ্যান্ড আর লেস আন্ডার রেস্টেন্ট, এবং এখানে মানুষ কথা বলতে গিয়ে রেস্টেন্ট বোধ করে না। গালি গালা প্যাশন মানে কি, যা কিন্তু গ্রামে যে সকল লোক কথা বলে স্ল্যাং ট্ল্যাং ইউজ করে, মানে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই কথা বলে, তাই না? কিন্তু আমি কি এখন বলতে পারবো এরকম কথা, যেটা আমি আমার বন্ধুর সাথে বলতে পারবো? বলো। No, sir. স্ল্যাং ওয়ার্ড আছে যেটা আমি আমার বন্ধু আত্মীয় স্বজনের সাথে দ্রুত বলতে পারবো। তাই বলছে রাস্টিক লাইফে কি হয়, রেস্টেইন থাকে না, অ্যান্ড স্পিক ইন আ প্লেনার অ্যান্ড মোর এমফ্যাটিক ল্যাঙ্গুয়েজ। এবং এখানে যখন কথা বলা হয় তখন প্লেন কথা হয়, এখানে কোনো জাঁকজমক বা গুছিয়ে টুছিয়ে কথা বলার কোনো সুযোগ থাকে না। বিকজ ইন দ্যাট কন্ডিশন অফ আওয়ার লাইফ elementary feelings coexist in a state of greater simplicity and consequently may be more accurately contemplated and forcibly communicated। হ্যাঁ, তাহলে যেমন কন্টেমপ্লেট করা যায় তেমনি ফোর্সিবলি এগুলোকে কমিউনিকেটও করা যায়। মানে মূল কথা হলো এই সময়ে আমাদের ফিলিংগুলো কি থাকে, বেটার কন্ডিশনে থাকে, ঠিক আছে তো? এবং থাকার কারণে এগুলোকে আমরা যেমন ভাবতে পারি দ্রুত, তেমনি এগুলোকে আমরা আমাদের কাছের মানুষের সাথে কমিউনিকেটও করতে পারি। বিকজ দ্য ম্যানার অফ রুরাল লাইফ জার্মিনেট ফ্রম দিস এলিমেন্টারি ফিলিংস। এটা তো অনেক বড় সেন্টেন্স, শেষ করতে পারবো কিনা? দাঁড়াও আমি একটু মেসেজ দিয়ে দিই। হ্যাঁ, এটা একটু বড়, এটা আমি শেষ করে নিই, এদের আমি একটু শুরু করবো ফার্স্ট ইয়ারেরটা। আমি একটু মেসেজ দিয়ে নিই। সবাই আছো লাইনে? এই আচ্ছা, প্যারাগ্রাফটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ তিনি এখানে বলে ফেলেছেন যে তিনি কেন কমন ল্যাঙ্গুয়েজ এবং কমন ইনসিডেন্ট বা কমন লাইফটা নিচ্ছেন। সে কিন্তু এই জায়গায় ভালো করে খেয়াল, এই জায়গা থেকেই কোশ্চেনটা কিন্তু শর্ট নোট বড় থাকে। বিকজ দ্য ম্যানার অফ রুরাল লাইফ, কারণ রুরাল লাইফের যে আমাদের যে আচার আচরণ, জার্মিনেট ফ্রম দিস এলিমেন্টারি ফিলিংস, তাই তো? আমাদের এই খুবই প্রাইমারি ফিলিং যেগুলো একদম ছোট থেকে আমাদের তৈরি হয়, তাই না? সেখান থেকে তৈরি হয়। অ্যান্ড ফ্রম দ্য নেসেসারি ক্যারেক্টার অফ রুরাল অকুপেশন, এবং যে যে অকুপেশনে থাকে তার সাথে রিলেটেড ক্যারেক্টারিস্টিক নিয়েই কিন্তু এই ভাষাগুলো থাকে, যেগুলো আর মোর ইজিলি কম্প্রিহেন্ডেড, যেগুলো আবার সহজে বোঝাও যায়, অ্যান্ড আর মোর ডিউরেবল, এবং এগুলো টেকসইও। অ্যান্ড লাস্টলি বিকজ ইন দ্যাট কন্ডিশন দ্য প্যাশনস অফ ম্যান আর ইনকর্পোরেটেড উইথ দ্য বিউটিফুল অ্যান্ড পার্মানেন্ট ফর্মস অফ নেচার, এবং সেখানেই নেচারের বিউটিফুল এবং পার্মানেন্ট ফর্ম দিয়ে ওই প্যাশনগুলোকে ইনকর্পোরেট করা যায় বলা হচ্ছে, তাই না? কারণ কি, আমরা যে যে অবস্থানে থাকি, যে যে জায়গায় থাকি, সেখানকার ফিলিংগুলো আমাদের ভিতরে কাজ করে। বিকজ দেখো, ইন দ্যাট কন্ডিশন দ্য প্যাশন অফ মেন আর ইনকর্পোরেট উইথ দ্য বিউটিফুল অ্যান্ড পার্মানেন্ট ফর্মস অফ নেচার, মানে আমাদের প্যাশনটাও নেচারের সাথে ইনকর্পোরেট হয়েছে। তারপরে নেচারকে আলাদা করে আমরা আর ভাবি না, মানুষ নেচার সব একাকার হয়ে যায়। The language too of this man has been adopted, purified indeed from what appear to be its real defects, from all lasting and rational causes of dislike or dislike and disgust. বলছে the language too of this man has been adopted, adopt মানে গ্রহণ করা, অবশ্য গ্রহণ করতে গিয়ে পিউরিফাই করা হয়েছে, সেটা এখানে বলা হচ্ছে। because such men hourly communicate with the best object from which the best part of language is originally derived। তাহলে বেস্ট পার্ট অফ ল্যাঙ্গুয়েজ ডিরাইভ করে যেখান থেকে, সেই অবজেক্টের সাথে তারা আওয়ারলি কমিউনিকেট করে। দেখো খেয়াল করো বিষয়গুলো, হ্যাঁ, মানে তারা যে ভাষা ইউজ করছে, সেই ভাষা যে অবজেক্টের সাথে রিলেটেড, সেই অবজেক্টের সাথে তারা প্রতিনিয়ত কমিউনিকেট করে। অতএব তাদের ভাষা এবং তাদের আচরণ একদম মানে কি বলবো, প্রাইমারি লেভেলের হয়। ব্যাপারটা এরকম, ভাষা এবং আচরণ পুরো প্রাইমারি লেভেলের হয়, কারণ তারা একদম প্রকৃতির সাথে মিশে থাকে, প্রাকৃতিক অবজেক্টের সাথে তারা মিশে থাকে। অতএব প্রাকৃতিক যে অবজেক্টের সাথে মিশে থাকে, সেখান থেকেই তারা ল্যাঙ্গুয়েজ যে অরিজিনালিটিটাকে, সেটাকে তারা পেতে পারে, সেটা বলা হচ্ছে, ঠিক আছে? যেমন গ্রামের মানুষ একদম কোন লেভেলে বলবো, একদম কি আমাদের, যদি আমরা ঢাকা শহরে অ্যারিস্টোক্রেটিক পিপল বলি, তারা প্রকৃতি থেকে কতখানি কাছে না দূরে বলো তো? প্রকৃতি থেকে যারা খুব অনেক দূরে থাকে, তাই না? তারা মাটিতে পা রাখে না, তারা মাটি দেখে না, ধুলাবালি পছন্দ করে না, হ্যাঁ? তারা সবসময় মনে করে কি, চারিদিকে দরজা জানলা বন্ধ রেখে ওই এসি ঘরের রুমেই থাকে। তারা প্রাকৃতিক বাতাস পাচ্ছে না, তারা ন্যাচারাল ফুল গাছ বাদ দিয়ে প্লাস্টিকের ফুল টল দিয়ে নিজেদের সাজিয়ে রেখেছে। তার মানে কি, তারা যে অবজেক্টের সাথে আছে, সেই অবজেক্টগুলো ন্যাচারাল না, প্রাইমারি না। অতএব তাদের কথাবার্তাও ঠিক ওরকম প্রাইমারি হয় না, কেমন একটু
নেচার থেকে বা প্রকৃতি থেকে বা মানুষের একদম প্রাইভেট লেভেল থেকে অনেক দূরের হয়। তারা সবসময় একটা ভাব রক্ষা করে চলে, তারা সবসময় নিজেদের একটা মার্জিত বোধ রেখে চলে, তারা যেন নিচে নামতেই পারে না, প্রকৃতির কাছে যেন আসতেই পারে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তার কবি সেটা বলতেছেন যে আমি যে কমন পিপলদেরকে ব্যবহার করছি, তাদের যে ভাষাটা ইউজ করছি, তারা যেখানে খাচ্ছে, সেখানে ঘুমাচ্ছে, সেখানে ভাষা ইউজ করতেছে, সেখানকার জিনিসে তারা ইউজ, তার মানে তারা একদম প্রকৃতির সাথে পুরো মানে একদম অ্যাডজাস্টেড, যুক্ত। অতএব বলছে বিকজ ফ্রম দিয়ার র্যাঙ্ক ইন সোসাইটি অ্যান্ড দ্য সেমনেস অ্যান্ড ন্যারো সার্কেল অফ দেয়ার ইন্টারাকশনস, দেখো একটু খেয়াল করো, বলছে because from their rank in society and the sameness and narrow circle of their intercourse, কারণ গ্রামের ইন্টারকোর্সটাও হচ্ছে ন্যারো সার্কেলের মধ্যে থাকে, কি মানুষ ওই নিজেদের এলাকার নিজেদের গ্রামের লোকদের ভিতরে ইন্টারকোর্স হয়, মানে আলোচনা আলাপ আলোচনা, তাদের র্যাঙ্কও সবার এক, এদের সেমনেস আছে। গ্রামের মানুষের মধ্যে কি বেশি র্যাঙ্ক থাকে বলো তো সমাজে? না তো সবাই একই থাকে, হয়তো কিছু লোক থাকে শিক্ষিত, কিন্তু অধিকাংশই ওই একই, তাদের র্যাঙ্ক একদম সেম, এবং তাদের সার্কেলটাও খুবই ছোট। অ্যান্ড বিং লেস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল ভ্যানিটি, এবং যেহেতু তারা সামাজিক ভ্যানিটি নিয়ে খুব একটা চলে না, এই জন্য দে কনভে দেয়ার ফিলিং অ্যান্ড ইমোশন ইন আ সিম্পল অ্যান্ড আনইলাবোরেটেড এক্সপ্রেশন। অর্থাৎ তারা যখন তাদের ফিলিং বা ইমোশনকে প্রকাশ করতে চায়, তখন এখানে কোনো কি থাকে না বলো, ইলাবোরেট এক্সপ্রেশন থাকে না, লোক দেখানোর কোনো বিষয় থাকে না। ভাষার ভিতরে যেমন আমরা যারা শিক্ষিত, তারা ভাষার ভিতরেও একটু ভাবি যে আমি যে কথাগুলো বলবো আমার মান সম্মান ঠিক থাকছে কিনা, আমি যে সমাজের সেখানে আমি আবার নিচু লেভেলে চলে যাচ্ছি কিনা, এগুলো ভেবে চিন্তে কথা বলি। কিন্তু গ্রামের মানুষ এগুলো নেই, কি ভাবে বলো, তারা খুবই সিম্পল এবং আনইলাবোরেট দিয়ে তাদের ফিলিং বা ইমোশনগুলোকে তুলে ধরে। অতএব তাহলে যে জিনিসটা আমাদের মধ্যে মিথ্যা ভানটা রাখে না, তাহলে সেই ল্যাঙ্গুয়েজই তো বেটার হওয়ার কথা। কিন্তু আমরা লিখতেছি কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অনেক উপরের। দেখো, অ্যাকর্ডিং সাচ আ ল্যাঙ্গুয়েজ অ্যারাইজিং আউট অফ রিপিটেড এক্সপিরিয়েন্স অ্যান্ড রেগুলার ফিলিং ইজ আ মোর পার্মানেন্ট অ্যান্ড আ ফার মোর ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ। দেখো, শেক্সপিয়ারের মতে আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই যে কমন পিপলদের ল্যাঙ্গুয়েজ, এটা যেহেতু রিপিটেড এক্সপিরিয়েন্স এবং রেগুলার ফিলিংয়ের মাধ্যম দিয়ে এগুলো অ্যারাইজ করে, অতএব এটা হচ্ছে অধিক পরিমাণে পার্মানেন্ট এবং আরও বেশি ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে দেন দ্যাট হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি সাবস্টিটিউটেড বাই বাই পোয়েটস। কি সেটা থেকে যেটাকে সাবস্টিটিউট করা হয়, তাই না, যেটা মানুষের অরিজিনাল ভাষা না, যেটা মানুষের ভান রক্ষা করার জন্য মানে কি মিশিয়ে গুছিয়ে বলে, তাই তো, এগুলোর থেকে অনেক ভালো। অ্যান্ড কারণ কি, কারণ এটা পোয়েটরা এই কাজগুলো করে, কারণ পোয়েটরা তাদের একটা নির্দিষ্ট কালারিং দেওয়ার বলছে, হু থিঙ্ক দ্যাট they are conferring honor upon themselves and their art in proportion as they separate themselves from the sympathies of men। তারা মনে করে কি, যে ওই কবিগুলো মনে করে যে তারা মানুষের সিম্প্যাথি বা মানুষের কমন লেভেল থেকে তারা নিজেদেরকে সেপারেট করে, তাই তো, তারা নিজেদের উপরে একটা সম্মান আরোপ করতে যাচ্ছে, কনফারেন্স আরোপ করা। তারা মনে করে কমন পিপল থেকে দূরে থাকা মানেই নিজেকে একটা আলাদা সম্মান দেওয়া। এই কারণে তারা কি কমন ল্যাঙ্গুয়েজ ইউজ করে না, এবং গল্প চয়েসের ক্ষেত্রেও এরকম হাই সোসাইটি বা অ্যারিস্টোক্রেটিক সোসাইটির বিষয়গুলোকে তারা ব্যবহার করে। এগুলো করার মাধ্যমে তারা বরং আসলে নেচার থেকে নিজেদেরকে সেপারেটই রাখছে। অতএব এটা কখনোই মানে পার্মানেন্ট এবং ফিলোসফিক্যাল ল্যাঙ্গুয়েজ হতে পারে না, যার ভিতরে অন্তর নাই, যার ভিতরে আর্টিফিশিয়ালিটি রয়েছে, সেইগুলো কবি গ্রহণ করতে চাচ্ছেন না। এছাড়াও দেখো, ইন্ডালজ ইন আরবিটারি অ্যান্ড ক্যাপ্রিশাস হ্যাবিট অফ এক্সপ্রেশন ইন অর্ডার টু ফার্নিশ ফুড ফর ফিকল টেস্ট and fecal appetites of their own creation। এটাকে মানে তিনি বলতেছেন ফিকল টেস্ট, যেমন হচ্ছে আচার, বুঝো তো, আচার সস দিয়ে আমরা খাই নাকি, তাহলে সস দিয়ে যখন তুমি খাবার খাচ্ছ, তখন কি তুমি অরিজিনাল খাবারের স্বাদ খাচ্ছ বলো তো? না স্যার, সস দিয়ে স্বাদ খাচ্ছ আসলে। হ্যাঁ, তুমি সসের স্বাদ দিয়ে যে জিনিসটা খাচ্ছ তার নিজের কোনো স্বাদ নেই, এই কারণে তুমি সস মিশিয়ে খাচ্ছ, তার মানে তুমি সসের সাথে সাথে অস্বাদ একটা কি বলো জিনিস খেয়ে নিচ্ছ, খাবার খাচ্ছ। তা ওইরকম একটা বিষয়, তা ওই আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা মানে হচ্ছে ওইরকম একটা বিষয়। হ্যাঁ, যে যেখানে কোনো স্বাদ নেই, যেখানে কোনো মানে কি বলবো মার্জিত বোধ নেই, ঠিক আছে তো, যেখানে পার্মানেন্ট ফিলোসফি নেই, ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো অন্তর নেই, ওগুলো কবিরা ইউজ করা মানে নিজেদের ভিতরে একটা মিথ্যা সম্মান নিয়ে আসা, মিথ্যা আর্টিস্টিক ভাব নিয়ে আসা, যেটা আসলে
ক্যাপ্রিশাস হ্যাবিট হয়ে যায়। হ্যাঁ, দেখো আরবিটারি অ্যান্ড ক্যাপ্রিশাস হয়ে যায়। In order to furnish food for fecal taste, হ্যাঁ, and fecal appetites of their own creation, যেটা অনেকটা এখন আমাদের রেস্টুরেন্টের মতো। হ্যাঁ, যেখানে গেলে পরে একই জিনিস খাওয়াই, সব ওই চিনি দিয়ে তৈরি, সব ওই আটা ময়দা দিয়েই তৈরি, কোনোটা হচ্ছে কি কোনোটা হচ্ছে নুডলস, কোনোটা হচ্ছে কি পাস্তা, কোনোটা হচ্ছে চিকেন ফ্রাই, ওই এক চিকেন দিয়েই হয়ে যায় কি বলো? হ্যাঁ, আরে বাবা, চিকেন নান, চিকেন ললিপপ, চিকেন ফ্রাই, তাই তো, আরো কত কিছু, হ্যাঁ চিকেন মোমো। হ্যাঁ, এক চিকেন দিয়েই তুমি খাচ্ছ কিন্তু একই জিনিসই, কিন্তু তোমার ওই স্বাদ ভিন্ন ভিন্ন মিশিয়ে, মিষ্টি টিষ্টি এটা ওটা আর্টিফিশিয়ালিটি মিশিয়ে তোমার ভিতরে একটু ভিন্ন স্বাদ নিয়ে এসে দেখায় তুমি ভিন্ন জিনিস খাচ্ছ। এটা হচ্ছে আধুনিকতার বিষয়, ঠিক আছে তো, মডার্ন ল্যাঙ্গুয়েজের বিষয়, বা হচ্ছে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজের বিষয়। কিন্তু কমন ল্যাঙ্গুয়েজ আর্টিফিশিয়াল না, এটা গ্রামের মানুষের কথা, গ্রামের মানুষ একই রকম করে কথা বলে, তারা অন্তর দিয়ে কথা বলে, তাই তো, তারা যা বলে তা ভেবে চিন্তে বলে না, মানে ন্যাচারাল হয় এবং মুখ থেকে বার হয়, গালিগালা হোক আর ভালো কথা হোক, সবকিছু একদম প্রাইমারি লেভেলের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে তো। তো এই চ্যাপ্টার তোমরা একটু ভালো করে পড়বা, 5 নম্বরটা। উপরেরগুলো জাস্ট তিনিও একটু ইন্ট্রোডিউস করলেন যে আমি এটা করতে যাচ্ছি না, এটা করতে যাচ্ছি, আমার বন্ধুরা এই বলেছে আমাকে, আমি এটা করতে যাচ্ছি না এই কারণে, এই কথা বলেছে, ব্রিফ কোশ্চেন আসে। কিন্তু এই জায়গাটা হচ্ছে তার মূল কথা, যে তিনি কি বলতে যাচ্ছেন আসলে, তার পয়েমের উদ্দেশ্য কি। আর পয়েমে তিনি কমন ইনসিডেন্ট সিচুয়েশন নিয়েছেন এবং কমন ল্যাঙ্গুয়েজ নিয়েছেন, যাতে তিনি কি করতে পারেন সেটাকে আবার এখানে আচ্ছা করে বর্ণনা করেছেন। হ্যাঁ, যে আমি আসলে কেন চাচ্ছি, কি কারণে এগুলো আমি দেখাতে যাচ্ছি। কি বুঝতে পারছো? আচ্ছা, তো আগামী দিন আমরা মোটামুটি একটু 2-3টা ক্লাস লাগবে, এটা শেষের দিকে একটু বিষয় আছে যেগুলো আমরা বাদ দিয়ে পড়বো, কারণ ওগুলো অনেক সময় দিতে, কিন্তু প্রথম মোটামুটি 10-12টা ইয়া আছে, পয়েন্ট আছে, যেগুলোতে বেশ কথাগুলো বলেছে, এবং যেগুলো আমি শীটটা দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। আর বিশেষ করে যেগুলো দাগিয়ে রাখছি ওগুলো একটু ভালো করে খেয়াল করবে, কোটেশনের জন্য আমাকে ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে কিছু লেখা বোল্ড করে লেখা, ওগুলা কি কোটেশনের জন্য দেওয়া হচ্ছে না? এগুলো কোটেশন, এগুলো হচ্ছে চোখে আনার জন্য আমাদের কাছে, ঠিক আছে তো, যেগুলো হচ্ছে মূল কথা, এটা হচ্ছে বেসিক কথা যেগুলো তিনি বর্ণনা করেছেন। যেমন এটা হচ্ছে বেসিক কথা, তাই না, এটুকু হচ্ছে কি বেসিক কথা, তারপর তিনি এটুকুগুলো আবার কি করছেন, এগুলোকে তিনি আবার এক্সপ্লেন করেছেন এখানে। হ্যাঁ, এক্সপ্লেন করেছেন। আচ্ছা, তো আজকে এখানে রাখতে হচ্ছে। তো আর তোমাদের লিঙ্গুইস্টিক্সের চ্যাপ্টার 1 তো ছিল নাকি, চ্যাপ্টার 2টা আমি দিয়ে দিলাম। চ্যাপ্টার 1 নিয়ে যদি কারো কোনো আপত্তি বিপত্তি থাকে আগামী ক্লাসে একটু বলবা, মনে থাকবে তো? আচ্ছা, এটাতে একটু সময় কম দিব, কারণ এগুলো একটু ছোট চ্যাপ্টারগুলো বেশি আনাই। তো ওকে, ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার কথা হবে। বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।